যে এই 3 মাস সময় আসলে তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। তার আগে একটু বলি যে তোমার পড়াশোনা এখন কোন স্টেজে আছে, ঠিক কি অবস্থায় আছে, প্রিপারেশনটা কোন লেভেলে, সেটার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে যে তুমি সামনে আসলে ঠিক কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা বা কিভাবে নিজেকে প্রিপেয়ার্ড করবা। আচ্ছা, তো আমি ওভারঅল একটু আমাদের গোল্ড ডিগার্স এর যে প্ল্যান সেটা হচ্ছে গোল্ড ডিগার 6.0s, গোল্ড ডিগার 6.1s, গোল্ড ডিগার 6.2s এর কিন্তু ক্লাস চলতেছে। ফলে 6.2s এর কেউ যদি আসলে 6.0s 6.1s এর সাথে এক্সাম দিতে চাও, সেটা পেজে নক দিলে আমরা সেটা ব্যবস্থা করে দিব। কিন্তু এই প্ল্যানটা মেইনলি 6.0s 6.1s এবং অ্যাপেক্স 6.0 আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ, এই ব্যাচগুলোর জন্য। অর্থাৎ এই ব্যাচগুলোতে আমরা ঠিক কি প্ল্যান করতেছি, কিভাবে প্ল্যান করতেছি সেই ব্যাপারে একটু কথা বলবো। এরপরে অ্যাকচুয়ালি তোমাদের যার যা প্রবলেম সেগুলো নিয়ে আরাফাত ভাইয়া তো আছে, আমিও আছি, আমরাও কথা বলবো যে তোমরা আসলে কি কি প্রবলেম ফেস করতেছো বা সেই প্রবলেম গুলা যেন সলভ করা যায়। তুমি যদি আসলে সামনের 3 মাস ঠিকঠাক কাজে লাগাইতে না পারো, তাহলে এর আগে তুমি যত কষ্টই করো, ধরো হইতে পারে যে তুমি পড়াশোনা করছো, অথবা হইতে পারে তুমি পড়াশোনা করো নাই। তুমি যদি পড়াশোনা করো, সামনে 3 মাস পড়াশোনা না করলে কোনো লাভ নাই। আবার কেউ একজন ওইভাবে পড়াশোনা করে নাই, কিন্তু ধরো কেউ একজন সামনের 3 মাস এমন একটা পরিশ্রম করে ফেললো যে দেখা গেল যে ওই পুষেই আসলে চান্সটা পেয়ে গেছে। ফলে সামনের 3 মাস সময় কিন্তু যদি তুমি সাদা অ্যাপ্রনটা কাছে পেতে চাও, ধরতে চাও, সাদা অ্যাপ্রনটা গায়ে জড়াইতে চাও, তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই 3টা মাস। মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে তুমি জানো না, কিন্তু নভেম্বরের শেষ ধরে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং আমরা যে প্ল্যান করছি সেটাও কিন্তু সেটা মাথায় নিয়েই। এবং আমি একটু আরাফাত তোরেও দেখাই যে আমাদের প্ল্যানটা কি। তো আমাদের অ্যাপেক্স 6.0 এই এক্সাম ব্যাচ 6.0 এর 6.1 এর সবারই মোটামুটি শেষ। ফলে তোমাদের ওদের নিয়ে প্ল্যান আরাফাত নিজেও জানে না কিন্তু, ফলে আমি আরাফাতকেও বুঝাই, তোদেরও বুঝাই যে আসলে আমরা কি প্ল্যান করছি। ফার্স্ট অফ অল, এই 3টা ব্যাচ কিন্তু 0s 1s এবং অ্যাপেক্স 6.0, 31 আগস্ট আমরা একটা মডেল টেস্ট নিব। এই যে মডেল টেস্ট, এটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। অর্থাৎ ধর আমরা শেষ করলাম, শেষ করার পরে এই মুহূর্তে তোর প্রিপারেশন কি অবস্থায় আছে এটা সবার আগে বুঝতে হবে। এটা যদি না বুঝতে পারো তাহলে সামনের স্ট্র্যাটেজি তুমি সাজাতে পারবা না, ঠিক আছে? ফলে এর জন্য আমরা এই মডেল টেস্টটা নিব, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো, আমরা ফাইনাল মডেল টেস্ট বলছি। এবং এটা আমাদের পেইড ব্যাচের বাচ্চারাই শুধু দিতে পারবে, যারা আমাদের পেইড ব্যাচের, অর্থাৎ 6.0s 6.1s এবং অ্যাপেল 6.0। এবং এখানে যতজন এক্সাম দিবে, কারণ আমরা বলে বসলাম যে 50 জনকে ক্রেজ দিব, দেখা গেলো এক্সাম দিছে 45 জন। হ্যাঁ, তো যার জন্য আমরা হচ্ছে 10%, টপ 10% কে ক্রেস্ট দিব। যারা ভালো করবি, 500 জন এক্সাম দিলে ইনশাআল্লাহ আমরা 50 জনকে ক্রেজ দিব ইনশাআল্লাহ। এই এক্সামটা হচ্ছে তোমার রিয়েলিটি চেক এক্সাম। এই মুহূর্তে তোমার প্রিপারেশন কোন অবস্থায় আছে, এবং এটা যদি তুমি বুঝতে পারো তাহলে সামনে তোমার কিভাবে পড়তে হবে সেটা তুমি বুঝতে পারবা। ধরো তোমার প্রিপারেশন খুব ভালো অবস্থায় আছে, তখন তোমার কাজ হচ্ছে ভুলগুলা নিয়েই মেইনলি কাজ করা আর প্রচুর এক্সাম দেওয়া। আবার তোমার প্রিপারেশন এমন অবস্থায় আছে যে এখনো পর্যন্ত অনেক কিছু এখন ক্লিয়ার না, তখন তোমার গ্যাপ গুলা ফিল আপ করতে হবে, তখন তোমাকে বই আরো রিভিশন দিতে হবে, ঠিক আছে? ফলে স্ট্র্যাটেজি এক একজনের ক্ষেত্রে এক এক রকম, সেইগুলোতে আমরা আসবো। এরপরে জিকে ইংলিশ, এখন এখানে তো জিকে ইংলিশ থাকতেছে, কিন্তু কিন্তু স্টিল আমাদের মনে হয় না যে জিকে ইংলিশ নিয়ে একটু সমস্যা রয়ে গেছে, বা জিকে ইংলিশের অবস্থা কি এটা আমি আরো ভালোভাবে বুঝতে চাই। ঠিক সেই কারণে আমরা 3 সেপ্টেম্বর আরেকটা এক্সাম নিব। 3 সেপ্টেম্বর হচ্ছে জিকে ইংলিশের উপর 100 মার্কের একটা মডেল টেস্ট নিব। এইখানেও আমরা কিন্তু 10% কে ক্রেস দিব, ঠিক আছে? এই দুইটা এক্সামেই 10% ক্রেস্ট পাবে। ফলে জিকে ইংলিশে এখন কিন্তু মানবিক গুণাবলীও অ্যাড হবে, ফলে 30 মার্ক এইখানে। এবং এই এই জায়গায় তোমার উইকনেসও সবচেয়ে বেশি। ফলে দেখো 31 আগস্ট এক্সাম দিয়ে কিন্তু তুমি 3 দিন সময়ও পাচ্ছ, 1 2 3, এই 3 দিনে মোটামুটি জিকে ইংলিশটাকে একটু গোছায় নিয়ে আসার চেষ্টা করো। তোমার যেখানে যা উইকনেস আছে, যেখানে যা প্রবলেম আছে, সেইগুলা নিয়ে তুমি জিকে ইংলিশটাকে গোছায় নিয়ে আসার চেষ্টা করো। আচ্ছা, এখন আসো, এই পর্যন্ত যখন বুঝে ফেললাম, 5 সেপ্টেম্বর থেকে তোমার রেগুলার এক্সাম শুরু হবে। এখন রেগুলার এক্সাম কি বা রুটিনটা এখনো আমি রুটিন করছি কিন্তু প্রিন্ট হচ্ছে আর কি। হ্যাঁ, তবে তোমাকে একটা আইডিয়া দিতে পারি। 5 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত কতদিন? এখানে হচ্ছে মানে 1 মাস 20 দিন, তাই না? 1 মাস 20 দিন মানে 50 দিনের মতো, 50 দিন। তো এই 50 দিনে আমরা আসলে এক্সাম কিভাবে নিব বলি। প্রতি শনি, 5 সেপ্টেম্বর কিন্তু শনিবার, অর্থাৎ প্রতি শনি সোম বুধ 3টা করে এক্সাম নিব। এক্সাম গুলো হবে, ধর কেমিস্ট্রি চ্যাপ্টার হলো হয়তো 2টা চ্যাপ্টার, ফিজিক্সের চ্যাপ্টার হলো হয়তো 3টা বা 4টা চ্যাপ্টার,
বায়োলজির চ্যাপ্টার হইলে হয়তো 3টা চ্যাপ্টার, এইভাবে আমরা ভাগ করছি। সাথে সাথে ওই ধর বায়োলজির 3টা চ্যাপ্টার, ধর আমি প্রথম যে এক্সাম আমি তোকে একটু বলি তাইলে তুই বুঝতে পারবি। 5 সেপ্টেম্বর হচ্ছে বোটানির 1 আর 2 অধ্যায়। হ্যাঁ, 5 সেপ্টেম্বর এই দিন হচ্ছে বোটানি 1 আর 2 অধ্যায়, সাথে ইংলিশের টপিক আছে। এর উপর 100 মার্কের এক্সাম হবে। কত মার্ক? 100 মার্ক। অর্থাৎ প্রতি শনি সোম বুধ 3টা 100 মার্কের এক্সাম হবে। ঠিক বৃহস্পতিবার উইকলি হবে। তুই এইরকম এক্সাম গুলাতে কেউ উইকলি নেয় না, আমরা নিচ্ছি। কেন? আমরা চিন্তা করলাম কি, যার 50টা দিন আছে, প্রথম দিন তোরে আমি যা পড়াবো 50তম দিনে এসে তুই সব ভুলে যাবি, আমি জানি এটা। এর জন্য আমরা অন্তত একবার যেন রিভিশন দিতে পারি। অর্থাৎ শনি সোম বুধ যা আমরা পড়ছি, বৃহস্পতিবার তার উপর উইকলি মানে একদিন পাচ্ছ রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে, ফলে প্রতি সপ্তাহে আমরা 400 মার্কের এক্সাম নিচ্ছি, লাইভ এক্সাম। এভাবে আমরা সপ্তাহে যদি 4টা করে এক্সাম নিই, টোটাল এক্সাম নিতে পারতেছি 20টা হচ্ছে ডেইলি এক্সাম। এরপরে উইকলি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা উইকলি আছে। হ্যাঁ, 20টা ডেইলি আছে। বলি 20টায় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর প্রতিদিনের এক্সামের সাথে জিকে ইংলিশ টপিক থাকবে। এইভাবে শেষ হচ্ছে 20টা ডেইলি এক্সাম আছে এখানে, 6টা উইকলি আছে। এখানেই শেষ না, আরো 3টা এক্সাম আছে অনুশীলনী এবং এক্সট্রা ইনফোর উপরে। অনুশীলনীর উপর এক্সারসাইজের উপর 2টা এক্সাম আছে, এক্সারসাইজ, আর এক্সট্রা ইনফোর উপর একটা এক্সাম আছে। ফলে টোটাল এক্সাম পাচ্ছ 26 27 28টা 28টা এক্সাম পাচ্ছ তুমি এই 50 দিনে। এবং একদিন করে গ্যাপ দিচ্ছি যাতে নিজের পড়াটা গোছাইতে পারো। ঠিক আছে, তোমার ল্যাকিংস গুলো কভার করতে পারো। নাইলে প্রতিদিন যদি আমি প্রতিদিন 50 মার্কের এক্সাম নিতে পারতাম তাহলে ল্যাকিংস কভার করার টাইম পাইতা না। ফলে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা 100 মার্কের হবে। ফলে আমরা চাই আমাদের সেকেন্ড টাইমাররা এখন 100 মার্কের এক্সাম গুলাতে বেশি প্র্যাকটিস করুক, 100 মার্কের এক্সাম গুলাতে বেশি বেশি অভ্যস্ত হোক। তো যেইটা যে 5 সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত, এই পর্যন্ত আমরা যে রিভিশনটা দিচ্ছি 1 মাস 20 দিন সময়, এবং এই রিভিশনটা হচ্ছে একবারে পারফেক্ট রিভিশন। এবং এত সুন্দরভাবে এত সময় নিয়ে সেকেন্ড টাইমারদের রিভিশন মানে দেওয়ানো, এটা খুব টাফ একটা ব্যাপার। এবং এই রুটিনটা যে ফলো করতে পারবা তার জন্য আসলে মানে যে ক্লিয়ার করতে পারবা, বা এই গ্যাপে তুমি কিন্তু তোমার গ্যাপ গুলাও কভার করতে পারবা। মানে রুটিনটাই এমন যে তুমি তোমার গ্যাপ গুলাও ভাইয়া কভার করতে পারবা। তো এরপরে এই সময় আমরা এসে জেনে যাব যে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হচ্ছে। তার উপর বেস করে আমরা কি 6টা করে অধ্যায় এক্সাম নিব নাকি পেপার ফাইনাল শুরু করব, তারপর আমরা সেই সিদ্ধান্ত তোমাকে দিতে পারবো। হ্যাঁ, তার উপর বেস করে নেক্সটে। এবং এখানে যারা আমাদের পেইড ব্যাচে আসছো তারা তো সব সুবিধা পাচ্ছ, অ্যাপেক্স 6.0 তারাও পাচ্ছ। তো যারা হচ্ছে ভর্তি নতুন করে এই এক্সাম ব্যাচটায় ভর্তি হইতে চাও, 5 সেপ্টেম্বর থেকে যে এক্সাম হবে সেই এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও, তাদের জন্য আমরা হচ্ছি মাত্র 999 টাকায় প্রি বুকিং যদি করো। হ্যাঁ, প্রি বুকিং যদি করো তুমি মেডিলজি পেজে প্রি বুকিং লিংক পেয়ে যাবা, বা আমি একটু কমেন্টে দিয়ে দিতে পারি। তো প্রি বুকিং যদি করো তাহলে হচ্ছে 999 টাকায় এখন থেকে শুরু করে 5 সেপ্টেম্বর থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এক্সাম দিতে পারবা। কিন্তু সারপ্রাইজ এখানেই শেষ না, প্রি বুকিং করলে তুমি সিগনেচার কোশ্চেন ব্যাংকটাও ফ্রি পেয়ে যাবা। সিগনেচার কোশ্চেন ব্যাংকের প্রাইসই কিন্তু 500 টাকা। হ্যাঁ, সিগনেচার কোশ্চেন ব্যাংকে 700-র মতো স্টুডেন্ট এনরোল করে ফেলছে। সেই সিগনেচার কোশ্চেন ব্যাংকটাও এই 999 টাকার কোর্সে ফ্রি পেয়ে যাচ্ছ। এখন একটা কথা আছে, ভাই আমি তো সিগনেচার কোশ্চেন ব্যাংকে আগে থেকেই এনরোল করছি, তাহলে আমার কি? ভাইয়া তুমি পেজে মেসেজ দাও, তুমি 500 টাকা দিলে তোমাকে আমরা এক্সাম ব্যাচে এনরোল করাই দিব। তাহলে মোট কথা প্ল্যানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেইড ব্যাচের জন্য, অ্যাপেক্স 6.0 এবং 6.0 এর 6.1s। কিন্তু 5 সেপ্টেম্বর থেকে এক্সামে বাকি যারা অন্যান্য সেকেন্ড টাইমাররা যারা আমাদের সাথে যুক্ত ছিল না তারাও যুক্ত হতে পারবে। এবং এভাবেই আমরা টোটাল প্ল্যানটা সাজাইছি। ফার্স্ট প্ল্যানে এই 50 দিনে আমরা একটা কঠিন রিভিশন দিব। হ্যাঁ, এবং তোমার গ্যাপ কভারের টাইমও এইটা, এরপর তুমি ভুলেও গ্যাপ কভার করতে পারবা না। ফলে যারা পড়াশোনা করছো তারা এই সুযোগটা গ্রাব করো। আর যারা আসলে একটু ফাঁকি ঝুঁকি মারছো তাদের জন্য তো আমাদের নতুন সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ আছে, সেটাতে বেশ অনেক ফাঁকি মারা হয়ে গেছে। আমি এই 3টা মাস একেবারে দাঁতে দাঁত বন্ধ করে পড়তে চাই, তাদের জন্য তো আমাদের নতুন সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ আছেই, বা নতুন সেকেন্ড টাইম ব্যাচটা আছেই। এইটা হচ্ছে টোটাল আমাদের কোর্সের প্ল্যান বা কোর্সের আপডেট। হ্যাঁ, আরাফাতায় ওকে। তাহলে এখন বলো যে এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এতক্ষণ আমরা যা কিছু বললাম এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, আর 6.2s আবারও বলি 6.2s হচ্ছে নতুন ব্যাচ, ফলে ওদের তো ক্লাস চলতেছে, ক্লাস এক্সাম সব হচ্ছে, মানে ওরা তো নতুন ভাবে শুরু করতে চায়। তারপরও কেউ যদি এক্সাম দিতে চায় 5 সেপ্টেম্বর থেকে, তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দিব, সেটা নিয়েও কোনো ইস্যু নাই, ঠিক আছে? তুমি আমাদের কাছে ভর্তি হইছো মানে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা করা দরকার সবকিছু আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, তো এরপর আসলে আমরা তোমরা কিভাবে পড়াশোনা করবা, তোমাদের যার যা কোশ্চেন আছে সেগুলো নিয়ে কথা বলতে পারো। সেক্ষেত্রে আরাফাত ভাইয়া আছে এবং আমি আছি, আমরা তোমাদের রিপ্লাই দিব। মেইনলি আরাফাত ভাইয়াই কন্টিনিউ করবে। তো আমরা একটু তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা একটু বলতে পারো আমাদের। আচ্ছা, 6.2s এর রিভিশন কবে শুরু হবে? নাবিলা, 6.2s এর ক্লাস বা এক্সাম সবই তো চলতেছে। তো আমাদের প্ল্যান হচ্ছে নভেম্বরের 10 তারিখ ক্লাস শেষ হবে। তো নভেম্বরের 10 তারিখ ক্লাস শেষ হলে সেভাবে এক্সামটা রিভিশন প্ল্যানটা আসবে। কিন্তু এখানে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে আমরা তার আগে জেনে যাব হোপফুলি। তো তখন তার উপর বেস করে আমরা রুটিনটা হয়তো নতুন করে রিঅ্যারেঞ্জ করব। এজন্য তোমরা খেয়াল করবা যে তোমাদের রুটিনে আমরা পুরা রুটিন দেই নাই। আমরা অক্টোবর 19 পর্যন্ত রুটিন দিছি। কারণ আমরা ধারণা করতেছি ততদিনে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে তার একটা আইডিয়া পেয়ে যাব, এবং যার জন্য আমরা অক্টোবর 19 পর্যন্ত রুটিন দিছি। হ্যাঁ, এই হচ্ছে আপডেট। 6.1 কি পরীক্ষা দিতে পারবে? 6.1 হচ্ছে ফার্স্ট টাইম ব্যাচ। হ্যাঁ, ফার্স্ট টাইম ব্যাচের জন্য এক্সাম ব্যাচটা না, মানে নরমালি আমরা সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমার তো আলাদাই রাখি, ঠিক আছে? ফলে এই এক্সাম ব্যাচটা 6.1 এর জন্য না, ফার্স্ট টাইমারদের জন্য না। তবে ফার্স্ট টাইমারদের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ আসবে সামনে, এবং সেখানে আমাদের ফার্স্ট টাইমার যেসব স্টুডেন্ট আছে তাদেরকে আমরা ব্যবস্থা করে দিব, যারা ফার্স্ট টাইমার স্টুডেন্ট আছো। আজকে জিৎ ভাইয়ের ক্লাস হবে বা সম্ভবত এখন চলার কথা। জিৎ ভাইয়ের ক্লাস এখন চলতেছে, তো হবে না কেন? জিৎ ভাইয়ের ক্লাস হচ্ছে এখানে হচ্ছে যাদের সেকেন্ড টাইমার, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাদের ক্লাস। আর জিৎ ভাইয়ের ক্লাস হচ্ছে যারা হচ্ছে কি বলা যায়, জিৎ ভাইয়ের ক্লাস তো চলতেছে, 8 মিনিট হয়ে গেছে ক্লাস, বুঝছো? ক্লাস 8 মিনিট হয়ে গেছে, ক্লাস চলতেছে, কি বলো? জিৎ ভাইয়ের ক্লাস যারা করতে চাও তাড়াতাড়ি ক্লাসে যাও, মানে এটা হচ্ছে, আর দুইটা ক্লাসই রেকর্ড থাকবে, ফলে তুমি তোমার মতো করে এটা দেখে নিবা, এটা নিয়ে তো কোনো ইস্যু নাই, তাই না? আচ্ছা, এখানে যে ইয়ার কমেন্ট গুলো আসে এগুলো হচ্ছে তুমি যদি উপরে চাপ দাও তাহলে হচ্ছে, মানে এগুলো হচ্ছে ইয়া আসে তোমার, ওটা কি বলে, স্প্যাম। না এগুলো স্প্যাম না, এগুলো হচ্ছে তোমার ইংলিশ ট্রান্সলেশন। অ্যাকচুয়ালি বাংলা কোশ্চেনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে না কোনো কারণে। এক্সাম কবে হবে? কোন এক্সাম? মেডিকেল এক্সাম কবে হবে? আচ্ছা, মেডিকেল এক্সাম কবে হবে এটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, যে আমরা নিজেরাও জানি না যে মেডিকেল এক্সাম কবে হবে, এবং এটা বলা খুব কঠিন যে মেডিকেল এক্সাম আসলে কবে হবে, বোঝা গেল? আচ্ছা, এই এরপর বলো। আচ্ছা, আমরা এখন আসলে কিউএনএ সেশনে চলে যাব। আমরা মনে হয় পুরো ব্যাপারটা বলছি, কিউএনএ সেশনে যাব। তার আগে একটু বলি, আমি একটু ওভারভিউ দিই যে তোমার হাতে সময় আছে 3 মাস। এখন তুমি 3 মাস সময় ধরে কিন্তু একই রুটিনে যাইতে পারবা না, যে আমি কভার করতেছি, নিজের মতো করে পড়তেছি, নিজের মতো করে পড়ার সময় পাবা না। একটা সময় এসে, শেষ মোমেন্টে এসে তোমাকে কিন্তু একদম রুটিন লাইফে চলে যাইতে হবে, যে রেগুলার প্রতিদিন এক্সাম দেওয়া, কোচিং গুলাতে এক্সাম দেওয়া, এবং সেই এক্সাম গুলাতে ভালো করতে হবে। সেই এক্সাম গুলাতে যখন তুমি খারাপ করবা, তোমার কিন্তু পড়াশোনার স্পৃহাই নষ্ট হয়ে যাবে। ফলে শেষের দিকে এক্সাম গুলাতে যদি ভালো করতে চাও, দিস ইজ দ্য হাই টাইম, যে তোমার যে ল্যাকিংস, আমরা কিন্তু 6.0 6.1 কে 15 দিনের একটা বন্ধ দিছি, একটাই কারণ, যে এমন একটা স্টুডেন্ট নাই যার কোথাও গ্যাপ নাই, যার কোথাও ল্যাকিংস নাই, সেই ল্যাকিংস গুলা যেন তুমি ঠিকঠাক করতে পারো। তোমার দেখো, তুমি ল্যাকিংস আছে কিভাবে বুঝবা? তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে তুমি দেখবা যে তুমি ভুল করতেছো, তুমি খেয়াল করলে বুঝতে পারবা যে তোমার কিছু জায়গা থেকে বেশি ভুল যাচ্ছে, কিছু অধ্যায় থেকে বেশি ভুল যাচ্ছে, কোন কোন সাবজেক্টে তোমার বেশি ভুল যাচ্ছে। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা তোমার প্রত্যেকটা পেপারে একই রকম স্ট্রং, তুমি প্রত্যেকটা জায়গায় তুমি একই রকম স্ট্রং? তোমার দুর্বলতা তো আছেই, তোমার জিকে ইংলিশে দুর্বলতা তো আছেই, সেই দুর্বলতাগুলা কিন্তু যতটা পারা যায়, বলতেছি না যে 100তে 100 করে ফেলবা। তুমি ধরো ইংলিশে ভোকাবুলারিতে কিছুই পারো না, তো কালকে তোমাকে এমন ভাবে তোমাকে কেউ পড়াইলো যে কালকে 10এ 10 পাবা, এরকম কখনোই হবে না। কিন্তু যেন যে প্রশ্নগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, যে প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষা থেকে তুলে দেয়, সেইগুলা যেন পারো। ধরো বিসিএস এ আসা ইংলিশ প্রশ্নগুলো তুমি ভুল করতেছো, এর মানে এই যে তুমি আসলে কোনো পড়াশোনাই করো নাই। অনুশীলনীতে আসা প্রশ্নগুলো তুমি এখনো ভুল করতেছো, এর মানে এই যে তুমি কোনো পড়াশোনাই করো নাই।
অনুশীলনীতে আসা প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ব্যাপারটা কি এখান থেকে কমন পাবাই পাবা। ফলে এমন না যে তুমি একদিন অনুশীলনীর প্রশ্ন নিয়ে বসলা, সকালে বসলা, রাত পর্যন্ত টানা মুখস্থ করলা। তুমি পরের দিন ঘুম থেকে উঠে দেখবা যে কিচ্ছু মাথায় নেই। ফলে তোমাকে কি করতে হবে, রেগুলার একটা অধ্যায় পড়ছো, অনুশীলনী প্রশ্নগুলো একটু চোখ বুলায় গেলা। এমন তো না যে উত্তর মুখস্থ করবা, তুমি তো বুঝবা। একটা অধ্যায় পড়ার পরে তো উত্তরগুলো এমনিতেই তোমার পারার কথা। ২-৪টা যা পারলা না সেগুলো বুঝে নিলা। এটা যখন বারবার করবা, অনুশীলনের প্রশ্নগুলা মিনিমাম ৭-৮ বার তোমাকে চোখ বুলাইতে হবে, রিভিশন দিতে হবে। তখন তুমি অনুশীলনের প্রশ্নগুলা থেকে আসলে প্রশ্ন পারবা। নাইলে আমরা এটা প্রমাণ করে দেখাই দিব, আমরা অনুশীলনের উপর এক্সাম নিব। সেখানে তোমরা খেয়াল করলে দেখবা যে আমরা যদি কঠিন প্রশ্ন করি, তুমি নাম্বার তুলতে পারবা না, তুলতে পারবাই না। মানে অনুশীলনী থেকে কঠিন প্রশ্ন করলে কিন্তু নাম্বার তোলা খুবই কঠিন। এই জায়গাগুলো খেয়াল করবা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরাফাত ভাইয়াকে ছেড়ে দিচ্ছি। আরাফাত ভাইয়া হচ্ছে এখন থেকে কন্টিনিউ করবে। বাচ্চারা তোমাদের যার যা কোশ্চেন আছে একটু বলি, আরাফাত ভাইয়া সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। ফলে তোমরা এক সময় ফার্স্ট টাইম চান্স মিসের পরে যে অবস্থায় ছিলা, আরাফাত ভাই ঠিক সেই অবস্থায় ছিল। তারপর একটা বছর কিন্তু আরাফাত ভাই এমন না যে চান্স পেয়েই যাবে, ঢাকা মেডিকেল হয়ে যাবে, এই গ্যারান্টি তোমাদেরও নাই, আরাফাত ভাইয়েরও ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আরাফাত ভাইয়া তার লক্ষ্য সফল করছে। ফলে আমরা শুনতে চাই যে আরাফাত ভাইয়া ঠিক কিভাবে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইছিল, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এই জার্নিতে তুমি যে প্রবলেমগুলো ফেস করতেছো সেই প্রবলেমগুলো হয়তো আরাফাত ভাইও ফেস করছিল, সেগুলো আরাফাত ভাই কিভাবে সলভ করছিল সেটা আরাফাত ভাইয়া বলবে। তাহলে যার যা কোশ্চেন আছে সেটা বলো, আর আমি জয়েন করবো একটু পরে, তোমরা কথা বলতে থাকো। আসসালামু আলাইকুম। শোনা তো যাচ্ছে মনে হয় প্রচুর প্রেসার যাচ্ছে, তাই না? এই সময়টা আসলে প্রেসার যাওয়ার মতো। লাস্টের ২ মাস দেখতে দেখতে দেখো কতদিন চলে আসলো। এই কয়দিন আগে ফেব্রুয়ারি মার্চের দিকে শুরু করলা কোর্স। আজকে হচ্ছে অগাস্ট। হ্যাঁ, অগাস্টের মতো। এখন কয়দিন পরে সেপ্টেম্বর আসবে। ফার্স্ট সেমিস্টার অলরেডি ঢুকে গেছে। তো এই সময়টা সবচেয়ে বেশি প্রেসার যায় এই লাস্টের ২ থেকে ৩ মাসের মধ্যে। এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে একদিকে রিভিশন, একদিকে গ্যাপ ফিল, একদিকে জিকে ইংলিশের প্রেসার, একদিকে এক্সাম, একদিকে মেন্টালি তো ট্রমা তো আছেই সাথে ফার্স্ট সেমে না পাওয়া। প্রচুর একটা প্রেসার যায়, প্রচুর। তো আজকে মেইনলি গল্প করতে এসেছি। তো মাঝে এরকম যখন এক্সহস্ট লাগে, পড়াশোনা করতে একঘেয়েমি লেগে যায়, তখন মাঝে এরকম মাঝে গাইডলাইন সেশনে ঢুকবা। মনের কথা যেগুলো আছে, কি কোনো কনফিউশন থাকলে অথবা ভালো লাগছে না পড়তে, যার যা আছে মনের মধ্যে সবকিছু বলবা। বলতে তো লজ্জা নাই, কারণ আমি নিজেও তো সেকেন্ড টাইমার। এমন না তো আমি ফার্স্ট টাইমার। আমি তো নিজেও ফেজ এর মধ্যে দিয়ে গেছি। তো যার যা সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সব জানাবা, উত্তর দিব। তো ডেইলি কত আওয়ার পড়েন, এটা একটা লেজিট কোশ্চেন হতে পারে না আমার মতে। কারণ ডেইলি কত আওয়ার পড়েন এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেইলি আমি পড়ছি কিনা বা কোন টপিক পড়ছি। ডেইলি একটা টপিক সেট করতে হবে, যে আমি দেখা যাচ্ছে আজকে আমি পুরো একটা ব্লাডের চ্যাপ্টার শেষ করবো, প্লাস কতদিন আমি পড়েছি, গত ১ সপ্তাহ আগে পড়েছিলাম হচ্ছে ফুসফুসের চ্যাপ্টার, সেইটা আমি রিভাইজ দিব। এতটুকু করতে আমার ৫ ঘন্টা লাগলে ৫, ১০ ঘন্টা লাগলে ১০। কতক্ষণ লাগছে এটার উপর ডিপেন্ড করে আমি পড়াশোনা করব না। আমি পড়াশোনা করব আমার টপিক ওয়াইজ। আমি আমার এতটুকু টার্গেট নিয়েছি, এতটুকু শেষ করব। এই শেষ করতে আমার যতক্ষণ লাগুক, এই টপিক ওয়াইজ আমি শেষ করব, এইভাবে পড়তে হবে। তাও যদি দেখা যায় যেরকম প্রেশার যেরকম থাকে এই অবস্থা, এই সময় এক্সাম রিভিশন ক্লাস মোটামুটি দিনে ১০, ৮, ৯ বাড়িয়ে-টাড়িয়ে কিছু বলবো না ভাই, যা সত্যি তাই। ৮, ৯, ১০ এরকমই থাকে রেঞ্জটা। সবাই বলে যে ১৫ ঘন্টা পড়েছি। মনে হয় না মানুষ ১৫ ঘন্টা পড়তে পারে। কারণ তো তার ঘুম, খাওয়া-দাওয়া আছে। এতও পড়িনি, আবার একবারে কম পড়েছি যে প্রতিদিন ২ ঘন্টা পড়তাম। আল্লাহর ওহী নাজিল হয়েছিল পরীক্ষার আগের দিন পেরে গেছি, এমনও না। হার্ড ওয়ার্ক করতে হবে। ৮-৯ ঘন্টা মোটামুটি যাবে। একদিনে কয়টা চ্যাপ্টার দেওয়া উচিত রিভিশন? এখানে একটা ইস্যু আছে। এখন সবার তো প্রিপারেশন সেম নাই। একেকজনের প্রিপারেশন তো একেক রকম হয়ে আছে। যেমন ৩ টা টাইপের যদি বলি, একটা ক্যাটেগরি স্টুডেন্টের কিন্তু অলরেডি শেষ রিভিশন পাস করা বা বেসিকটা ক্লিয়ার করার বুঝার। একজনের শেষ, একটা ক্যাটেগরি হচ্ছে কেবল রানিং। আরেকটা ক্যাটেগরি আছে কেবল শুরু করবে। তো ফার্স্ট ক্যাটেগরি যদি বলি, যাদের অলরেডি শেষ, তোমার আর কোনো গ্যাপ নাই ক্লাসে, বিশেষ করে পিসিবি তে। জিকে ইংলিশে গ্যাপ থাকে টুকটাক, ওটা আমি সাইডে রাখছি, পরে বলছি। কিন্তু পিসিবি সম্পর্কে আগে বলি। পিসিবি তে যাদের গ্যাপ নাই, যারা শেষ করে দিয়েছো বা অলমোস্ট শেষ 90% এর মতো, তারা এখন করতে পারো কি, যে তোমার গ্যাপটা আছে, যতটুকু তোমার এখনো হয়নি সিলেবাস, প্রতিদিন সেটা তো করবাই। সাথে একটা এক্সট্রা কাজ করবা, যেটা আমি করেছিলাম। আমার ক্ষেত্রে উপকার হয়েছে খুবই। কারণ এইটার জন্য আমার রেসিডুয়াল নলেজটা বেড়েছিল। এত ইনফরমেশন মাথায় ছিল, পরীক্ষার হলে আমি আউটপুট দিতে পেরেছি। সেটা হচ্ছে রিভিশনে ঢুকে যাওয়া। কি রিভিশন? প্রতিদিন আমি চ্যাপ্টারে পড়ছি একটা,
নতুন চ্যাপ্টার পড়ছি, কিন্তু ১ মাস আগের বা ৭ দিন থেকে ১০ দিন আগে যে চ্যাপ্টারটা আমার পড়া হয়েছে ওইটা তো আমার চর্চায় নাই। এই চর্চায় যাওয়ার জন্য আমি শুধুমাত্র দাগানো লাইনগুলায় একবার চোখ বুলিয়ে যাবো। অনুশীলনীটা একবার চোখ বুলিয়ে যাবো। এভাবে করলে হয় কি বারবার চোখে পড়ে। এভাবে করতে, করতে আমার দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার যদি বলি শৈবাল ছত্রাক চ্যাপ্টার অথবা ব্লাড, এগুলো আমার ১৭-১৮ বার মতো রিভিশন হয়ে গেছিল পুরা ফার্স্ট টু লাস্ট 2nd টাইম জার্নিতে। কেন হয়েছে? এভাবে আমি প্রতিদিন নতুন, নতুন চ্যাপ্টার পড়তাম। এই টাইমটাই গ্যাপ আমার ছিল। আমার ছিল না বলব না। আমার এই টাইমেও সিলেবাস হয়েছিল না খুব একটা। ৪-৫ টা চ্যাপ্টার বাকি ছিল। এই সময় আমার যেটা আমার বাকি ছিল আমি ওইটার ক্লাস করতাম প্লাস সাথে, সাথে যেগুলো ভাইটাল চ্যাপ্টার সেগুলো আমি রিভিশন দেওয়া শুরু করতাম। সব কি পড়তাম? না। শুধু দাগানো লাইনটা একবার দেখতাম যাতে আমার মেইন ইনফো গুলা অন্তত চোখে থাকে। চোখে গেলে আমার মাথায় যাবে, মাথায় থাকলে আমার রেসিডুয়াল নলেজ থাকবে। এই রেসিডুয়াল নলেজটাই দিন শেষে তোমার এক্সাম। তুমি এক্সাম হলের আগের রাতে তো সব পড়ে যেতে পারবা না। তুমি এক্সামে কি নিয়ে যাবা? তোমার মাথায় যতটুকু রেসিডুয়াল নলেজ আছে। এটা কখন বাড়বে? যখন আমি রিভিশনটা বাড়াবো। এখন তুমি কি করতে পারো? যেটা পড়ছো সাথে, সাথে তুমি ১ টা চ্যাপ্টার এক্সট্রা করে যেমন যদি বলি ফুসফুসের চ্যাপ্টার বা কিডনি চ্যাপ্টার, ইম্পোর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এখানে কিন্তু বেশি বড় না। ১ থেকে ১.৫ ঘন্টা দিলে আমি আশা করি হয়ে যাওয়ার কথা। এরকম ছোট, ছোট করে চ্যাপ্টার গুলা পড়ো অথবা যদি বড় চ্যাপ্টার হয় কোষের গঠন, অর্ধেক চ্যাপ্টার পড়ো। অর্ধেক চ্যাপ্টার পড়ে রেখে দাও, পরের দিন বাকি অর্ধেক চ্যাপ্টার। এরকম ছোট, ছোট করে অল্প, অল্প করে একটা টাইম বের করবা। টাইম বের করে যেন রিভিশন দিতে পারি। শুধু রিভিশন দেওয়ার সাথে, সাথে যদি বলে এক্সাম দিতে চাও, আর্কাইভ এক্সাম আছে। আর্কাইভ এক্সাম গুলা দিয়েছো তো আমি আশা করি এক্সাম দিতা। তো আর্কাইভ এক্সাম গুলার কোয়েশ্চেন গুলো একবার দেখবা অথবা আর্কাইভ এক্সাম আরেকবার দেওয়া যায়। আর্কাইভ এক্সামটা আরেকবার সলভ করবা। আর ২ নাম্বার ক্যাটেগরি হচ্ছে যাদের সিলেবাস হয়নি। তাদের সিলেবাস এখনো মোটামুটি বাকি আছে 50-60%। তারা আপাতত বলব রিভিশন ফেজে না ঢুকে আগে ক্লিয়ার করো। আপাতত ১ থেকে ১.৫ মাসের মধ্যে ক্লিয়ার করো। তারপরে তুমি রিভিশন ফেজে ঢুকো। আগে তোমার সিলেবাসটা শেষ করতে হবে। তারপরে তোমার রিভিশন ফেজে ঢুকতে হবে। লাস্টের ক্যাটেগরিটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকেই ক্যাটেগরি আমি আশা কয়দিন ধরে ৭-১০ দিনের মধ্যে অনেকগুলো মেসেজ পেয়েছি যে ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা? ইটস নেভার টু লেট। কারণ আমি যদি বলি আমি শুরু করেছিলাম ফেব্রুয়ারি থেকে আমার প্রিপারেশন। মোটামুটি ৮-৯ মাসের জার্নি। কিন্তু আমার যে রোলমেট ওও 2nd টাইমার তোমরা চিনো শিহাব ভাইয়া। ওইও 2nd টাইমার। ওই আমার রোলমেট ওই ১৪১ তম আমি ৪২ তম। ওই প্রিপারেশন শুরু করেছিল কবে? জুন মাস থেকে জুলাই মাসের দিকে। এর আগে ভার্সিটিতে ছিল। তো ওই ৫ মাস প্রিপারেশন নিয়ে ডিএমসি তে এসেছে। আমি ৮ মাস প্রিপারেশন নিয়ে ডিএমসি তে এসেছি। এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যে মাত্র লাস্টের অ্যাডমিশন ফেজটা ভালোভাবে কাজে লাগাইছে ৩ মাস, সেও ডিএমসি তে পেয়েছে। এখন ইটস নেভার টু লেট তো বললাম। তুমি এখন থেকে যদি শুরু করো, কিন্তু শুরু করার মতো যদি শুরু করো, তাইলে তোমার চান্স ঠেকানো খুব টাফ। মানে তোমার চান্স হয়ে যাবে। এখন যদি আমার কিছু শুরু করে না থাকো, তাহলে ওই যে ভাইয়া বলল কয়দিন ৩ সেপ্টেম্বর থেকে সম্ভবত এক্সাম ক্লাস শুরু হচ্ছে। তুমি সেইভাবে আগাতে পারো। তুমি যদি মনে করো তোমার গ্যাপ আছে তুমি সেইভাবে আগাতে পারো। যদি তুমি বলো না আমি ফার্স্ট টাইম অনেক ভালো মতো পড়েছিলাম, আমার কোনো গ্যাপ নাই। তুমি কি করবা? তুমি রিভিশন দেওয়া শুরু করে দাও। রিভিশন দিবা আর এক্সাম দিবা। পড়াটা শুরু করো। আমার কথা হচ্ছে তুমি পড়ার গাড়িটা যে জার্নির গাড়িটা তুমি থ্রাস্ট দাও মানে অ্যাক্সিলারেট করো। তুমি চালা শুরু করো, অটোমেটিক পড়া শুরু করো, তোমার চান্স অটোমেটিক হয়ে যাবে। কিন্তু পড়াটা শুরু করতে হবে। এখন এই লাস্টের ৩ মাসে যদি একজন 2nd টাইমার এসে বলে, "আমি কি পড়া শুরু করব?" এতক্ষণ কি করছিলে এতদিন? তো আমি জানি না। কিন্তু এখনো যদি ইচ্ছা থাকে 2nd টাইমে যাও, করতে পারো। ৩ মাসও খুব একটা খারাপ সময় না। তুমি প্রিপারেশন যদি ভালো মতো নিতে পারো, ভালো যদি প্রিপারেশন এর মতো নিতে পারো, তাহলে চান্স হয়ে যাওয়ার চান্স আছে। কারণ আমি বললাম আমার রোলমেট তো ৫ মাস পরে ডিএমসি তে ক্র্যাক করেছিল। জিকে ইংলিশের কথা, জিকে ইংলিশ গ্যাপ মেনে নিতে হবে। একটা চিরন্তন সত্য জিকে ইংলিশে আমার গ্যাপ আছে। এমন কোন বান্দা পাওয়া যাবে না বা 99% বান্দা এরকম যারা জিকে ইংলিশে গ্যাপ আছে। 1% হয়তোবা গ্যাপ নাই, সব পড়েছে। এখন জিকে ইংলিশের এখনই পড়লে বা এখনই ভালো তোমার। আগে যেগুলো পড়েছো ওগুলো তো ভুলে যাওয়ার চান্স আছে। কিন্তু এখন যদি শুরু করো রিসেন্ট চর্চায় থাকবে মানে পরীক্ষার কাছে মনে থাকবে। তো এখন যদি জিকে ইংলিশ শুরু করে না থাকো, আবারও বলছি জিকে ইংলিশ এক্স ফ্যাক্টরি জিকে ইংলিশেই ৩০ টা মার্ক আছে তোমার। এই ৩০ মার্কই ডিটারমাইন করে দিবে তুমি ঢাকা মেডিকেলে পড়বা কি সলিমুল্লাহতে অথবা মেডিকেলে চান্স মিস করবা কিনা। তো জিকে ইংলিশটা এখন থেকে যদি শুরু করো, এখন একটা এক্সট্রা জিনিস পড়তে হবে তোমার আন্তর্জাতিক সাম্প্রতিক পার্টটা। সাম্প্রতিক পার্টটা তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে। এখন থেকে তুমি করবা কি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার একটা করে। প্রতি সপ্তাহে করলে বেটার। প্রতি সপ্তাহে সাম্প্রতিকগুলো আস্তে, আস্তে করে দেখা শুরু করো। সাম্প্রতিক জিকে মেডিলজি পেজে দেখা যাচ্ছে বা আপুরা দিয়ে দেয়। কোন পেজ তারপরে কোন বই যদি কিনতে চাও বই কিনে পড়তে পারো। কিন্তু সাম্প্রতিকটা প্রতি মাসের একটু চর্চায় রাখা উচিত। যেগুলো হচ্ছে হট টপিক। যেমন বলি যুদ্ধ-বিগ্রহ হট টপিক একটা। তারপরে দেশে কখন কি হলো এগুলো একটা হট টপিক। এগুলো একটু মাথায় জ্ঞান রাখা উচিত। আর বাকি যেগুলো আছে সেগুলা তুমি টপিক ওয়াইজ ধরো, শেষ করো, ধরো, শেষ করো। এখন যদি তোমার পড়া থাকে থিওরি পড়ার দরকার নাই।
যদি পড়া থাকে দরকার নাই, যদি পড়া না থাকে একবার রিডিং দিবা, 2 বার রিডিং দিবা। জিকে ইংলিশের মেইন জিনিসটা হচ্ছে তুমি যদি থিওরি নাও পড়ে থাকো, তাও তুমি জিকে ইংলিশে একটা ভালো মার্ক, ভালো অ্যামাউন্টের একটা মার্ক আনতে পারবা যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। মানে কি, কোশ্চেন সলভ করো। একটা কোশ্চেন তুমি যখন একটা টপিকের আন্ডারে 300 টার মতো কোশ্চেন করে দিবা আর 200 টা কোশ্চেন সলভ করবা, ওই টপিকে তোমার থিওরি পড়ার দরকার নাই। যা যা থিওরি পড়ার দরকার ছিল সেগুলোই তোমার এমসিকিউ তে হয়ে গেছে। তোমার যা যা প্রশ্নে আসবে, এক্সামে আসবে, সেগুলো তোমার অলরেডি হয়ে গেছে। তো কোশ্চিন থিওরি পড়তে পারলে ভালো, তবে এখন যদি সময় না হয়, এত কিছু প্রেসারে যদি তুমি পড়তে না পারো, তাহলে তুমি প্র্যাকটিস শুরু করে দাও। তুমি একটা চ্যাপ্টার ধরবা, যত পারবা কোশ্চিন সলভ করা শুরু করে দাও এবং রিপিটেডলি আজকে করছি কালকে করছি এরকম করলে, করছি না এরকম করলে হবে না। আজকে করছি, কালকে করতে হবে, পরশুও করতে হবে, আর ঘন ঘন রিভাইজ দিতে হবে। এটা হচ্ছে জিকে ইংলিশ দুটার ক্ষেত্রে সেম। জিকে ইংলিশ তো বুঝার কিছু নাই, জিকে ইংলিশ সত্যি বলতে বোঝার জিনিস কম, মুখস্থের পার্ট বেশি। এখন আমার মুখস্থ হবে কখন? মুখস্থ হওয়ার একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে রিভাইজ দেওয়া, রিভাইজ দেওয়া, রিভাইজ দেওয়া। এটা আমি বলে বুঝাতে পারি না তোমাদের যে ভাই মুখস্থ হচ্ছে না পড়া। মুখস্থ গাছের পাতা সবুজ করলে হবে না। মুখস্থ করতে হবে কখন? বারবার রিভাইজ দিতে হবে, বারবার বারবার বারবার। কেমিস্ট্রিতে অনেক গ্যাপ আছে, বাকিগুলা ঠিক আছে, পারবো শেষ করতে। তোমার তো শুধু কেমিস্ট্রিতে গ্যাপ। এমন মানুষকে দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সবকিছুতে গ্যাপ আছে। তো কেন পারবে না? কেমিস্ট্রিতে গ্যাপ যখন আছে তোমার, যখন এক যে মডেল টেস্ট শুরু হচ্ছে, এক্সাম ব্যাচ শুরু হচ্ছে, এক্সাম গুলো দিতে থাকো, মডেল টেস্ট গুলো দিতে থাকো, সাথে সাথে যেগুলো ফ্রি টাইম পাবা। প্রতিদিন তো প্রেশার থাকে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে কম টাইমে প্রেশার, কোনো কোনো দিন কম প্রেশার থাকে। সেগুলো দিয়ে তুমি গ্যাপটা পূরণ করে নাও না। এরকম পূরণ করতে পারবো কি পারবো না এরকম বলে আসলে খুব একটা লাভ হয় না। পূরণ করতে পারবো, সে অনুযায়ী আমি পড়াশোনা শুরু করে দিবা। দেখবা ১ সপ্তাহের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে। আর এই সময়টা ক্রুশাল বলছিলাম। কমেন্ট গুলা লোড হচ্ছে না। হুম। তো বলছিলাম এই সময়টা অনেক ক্রুশাল। কারণ কি? এই সময় অনেকের ট্র্যাক হারায় যায়। অনেকে দেখা যাচ্ছে এমন কিছু স্টেপ নিয়ে বসে যে সময় হচ্ছে পড়াশোনা হয় না। এখন দেখা যাচ্ছে অনেক ছুটাছুটি হয়, বাইরে ভর্তি হয়ে যায় হ্যান-ত্যান। প্রচুর যাওয়া আসায় টাইম ওয়েস্ট হয়। অনেকে ভাবে যে আমি তো একবারে অলরেডি সিলেবাস শেষ, আমি তো সব পারি। করি কি? অন্য কিছু পড়াশোনা করি। মানে পড়াশোনায় একটু ঢিল দিয়ে দিই। না, এরকম করলে কিন্তু হবে না। এরকম করা যাবেই না, কোনোভাবেই না। এই সময়টাকে যে করে হোক ধরে রাখতে হবে। একটা রুটিনের আন্ডারে থাকতে হবে। এখন কিভাবে পড়বো? আমার তো ক্লাস শেষ। এখন আমি তো এক্সাম দিব। কিন্তু রুটিন বানাবো কিভাবে? তোমার তো রুটিন বানানো লাগবে না। ভাইরা কত সুন্দর করে রুটিন বানিয়ে দিয়েছে। তোমাদের যাদের সিলেবাস শেষ, তারা ওই যে ৩ সেপ্টেম্বর থেকে এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। সেই এক্সাম ব্যাচে তোমরা এক্সাম কি শুরু করে দিতে পারো না? তাহলে কি হচ্ছে? তুমি রিভিশন দিতে পারছো, এক্সাম দিতে পারছো একটা রুটিনের আন্ডারে। তোমার রুটিন যেটা বানাবা, ভাইরা তো ১০-১২ বছর ধরে পড়াচ্ছে। তো ভাইরা অবশ্যই এক্সপেরিয়েন্সড। কিভাবে রুটিন বানাতে হয়, কিভাবে স্টুডেন্টদেরকে সুবিধা হয়, সেই জিনিসটা কিন্তু ভাইরা অলরেডি জানে। তো এখন ভাইয়ারা তো তোমাদের জন্য নিজের রুটিন থেকে আমি এটা প্রিফার করি। কারণ ভাইয়ারা অনেক সাজিয়ে গুছিয়ে দেয়। এই যে যেমন ২ সেপ্টেম্বর থেকে যেটা, সরি ২ অক্টোবর, ৩ সেপ্টেম্বর থেকে যেটা শুরু হবে কোর্সটা, ২ সেপ্টেম্বর। হুম। ৫ সেপ্টেম্বর থেকে যেটা শুরু হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ১+২+১+২ সাথে জিকে ইংলিশ কিছু একটা থাকবে। তো তুমি কি এভাবে করে যখন আমি একটা রুটিনের আন্ডারে থাকছি, এই ২ টা চ্যাপ্টার পড়ছি, সাথে জিকে ইংলিশ পড়ছি, এটা কি রিভাইস না? এটাও তো রিভাইস। এভাবে করে রিভাইস দিতে পারো। আবার রিভাইসটা হচ্ছে কিনা যাচাই করার জন্য এক্সাম দিতে পারো। এরকম করতে পারো, অথবা সাথে সাথে যদি আরো কিছু করতে চাও, যদি তোমাদের থাকে, উৎসাহ থাকে, তাহলে আমরা হচ্ছে জিকে কিউএনএ সেশন করতে পারি প্রতি সপ্তাহে ১ বার করে। প্রতি সপ্তাহে ১ বার তোমরা কি পড়েছো সবকিছু আমরা ধরতে পারি। সেখানে আমরা ইম্পোর্টেন্ট এক্সাম কোয়েশ্চেন গুলো ধরবো, সেগুলোর অ্যান্সার দিবা। এরকম করে রিভাইস হয়। রিভাইস দেওয়ার অনেক উপায় করে দিয়েছে। এখন উপায় আছে অনেক। ভাইয়েরা ক্লাস নিচ্ছে। কোন গ্যাপ থাকলে ক্লাসে পূরণ করতে পারবা। ভাইয়েরা এক্সাম নিচ্ছে। কোন গ্যাপ থাকলে তোমরা এক্সাম দিতে পারবা। আমরা কিউএনএ সেশন নিবো। ওখানে রিভিশন হবে। তোমার জন্য যা যা দরকার সবকিছু প্রোভাইড করা হবে। এখন তুমি ইউজ করবা কিনা এটা তোমার উপর। জীবন থেমে গেছে এমন লাগছে। স্বাভাবিক। জীবন এই জায়গাতে থেমে না চলে, কিন্তু মনে হয় থেমে গেছে। প্রচুর কষ্ট যায় এই সময় দিয়ে। এই সময়টা ক্রুশাল, কারণ ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমাররা সবাই আসে। দেখা যাচ্ছে ফ্রেন্ডরা অলরেডি মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে মেডিকেলে। লাইফে এস্টাবলিশড না, মেডিকেলে এস্টাবলিশড হয়ে গেছে। আমি কি করছি? ফার্স্ট টাইমারদের সাথে আবার কম্পিট করছি। আবার সে পড়া দাও, এক্সাম দাও। অনিশ্চিত ভবিষ্যৎ। একটু ধৈর্য ধরে থাকো কয়েকদিন। তোমার তো প্রিপারেশন খারাপ এমনও না। তুমি তো ভালোভাবে পড়াশোনাও করছো। সবই আছে, তোমার মার্কও পাচ্ছ। একটু ধৈর্য ধরে থাকো। তখন একবার স্বপ্নটা দেখেছো হোয়াইট অ্যাপ্রনের মেডিকেলে পাওয়ার। স্বপ্নটার জন্য কি আরেকটু কষ্ট করা যায় না? আর একটু কি ধৈর্য ধরে থাকা যায় না? আর একটু যদি রুটিনের আন্ডারে পড়াশোনা করা যায় না? আর বেশি দিন তো নাই। ২ থেকে ৩ মাস আছে। আর একটু ধৈর্য ধরে থাকো।
আল্লাহ দিবে ইনশাল্লাহ। লাইফে কিছু নেই, দম বন্ধ। মেডিকেলে আসলে লাইফ সেট এমনটাও না কিন্তু। তুমি মেডিকেলে নাই, মেডিকেলে আসলে বুঝবা লাইফ কতটা প্যারার। মানে অ্যাডমিশনের থেকেও এখন বেশি প্যারা যাচ্ছি। দেখা যাচ্ছে আমার একদিনে ৪ টা আইটেম ক্লিয়ার করতে হচ্ছে। একটা পরের দিন আবার কার্ড। প্রচুর, প্রচুর, প্রচুর প্যারা যাচ্ছে। তো লাইফ আসলে হার্ড। এটা সত্যি কথা। কিন্তু এই ভেবে বসে থাকা তো যাবে না। এখন আমার দেখা যাচ্ছে কার্ডে ৩ টা আইটেম দিইনি, পেন্ডিং আছে। একটা কার্ড পেন্ডিং আছে। এজন্য কি আমি বসে থাকতাম? বসে থাকবো? বসে থেকে কোনো লাভ হবে? না। অন্তত 0 বসে যদি আমি থাকি আমার 0% 0% আমার ইনপুট আসবে, আউটপুট আসবে। তো এখানে করব কি একটু হলেও ট্রাই করি। একটু যদি ট্রাই করি অন্তত 0 না হয় 50% ও যদি আসে তাও তো আমার ফিডব্যাক যদি 50% ও পাই তাও তো আমার লাভ, তাই না? তো চুপচাপ বসে থেকে তো লাভ নাই। অন্তত কিছু তো একটা করতে হবে। যদি মনে হয় যে বায়োলজি ভালো লাগছে না পড়তে, আজকে জিকে ইংলিশ একটু পড়ো। যদি মনে হয় না বায়োলজি, জিকে ইংলিশ কিছু ভালো লাগছে না, তাহলে কি করবা? একটু ওই বায়োলজি বা অন্য কিছু পড়ো, জেনারেল নলেজ বা মানে অল্টারনেটিভ করে পড়ো। যেটা ভালো লাগছে না একটু ব্রেক দিয়ে আরেকটু কিছু পড়ো। মাঝে, মাঝে একটু বাইরে রিফ্রেশমেন্ট এর জন্য যাও, ঘুরে টুরে আসো। তো প্রতি মাসে এরকম করে ১ বার অথবা প্রতি সপ্তাহে এরকম করে ১ বার গাইডলাইন সেশন এরেঞ্জ করা হবে। সেগুলোতে দেখো, সেগুলোতে কি, কি খারাপ লাগছে একটু শেয়ার করো। তাহলে মনটা দেখবা একটু ভালো হয়ে গেছে। অলরেডি মেডিকেলে অ্যাডমিট আছি। অগাস্টের ৯ তারিখ থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছি। কিভাবে টপ 3 মেডিকেল ক্র্যাক করব? ৫ মার্ক কেটে। ৫ মার্ক কেটেছে কি আমার ৫ মার্ক কাটবে না এটা দেখা যাবে না মেইনলি। ৩ মার্ক কাটছে, ৫ মার্ক কাটছে এটা ডাজন্ট ম্যাটার। তোমাকে পেতে হবে, টার্গেট করতে হবে টপ 3 মেডিকেল যখন টার্গেট করেছো অবশ্যই টপ মার্কে টার্গেট করতে হবে। তোমাকে পেতে হবে 85, 90 এই রেঞ্জে। এই রেঞ্জে পাওয়ার জন্য করতে হবে কি ১ নাম্বার তোমাকে বেশি, 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 বেশি করে রিভিশন দিতে হবে। বেসিক যদি ক্লিয়ার থাকে যত বেশি রিভিশন দিবা তত বেশি মার্ক উঠবে। এটা যদি বিশ্বাস না হয় ৩ মাস পরে আমাকে বলবা। ৩ মাস পরে তোমাদের মেডিকেল অ্যাডমিশন হবে। তারপরে বলবা আমাকে যে, "ভাই আমি ১০০ বার রিভিশন দিয়েছি। আমার মেডিকেলে দেখেন মার্ক ১০০ তে ৯০ উঠেছে।" এটা বাস্তব কথা। একবারে চিরন্তন সত্য। সূর্য যেমন সকালবেলা উঠে, চাঁদ যেমন রাতের বেলা নামে, সেরকম একটা চিরন্তন সত্য। আমি যত বেশি রিভিশন দিব, যত বেশি প্র্যাকটিস করব আমার মার্ক তত উঠতে বাধ্য। এখন বেশি, বেশি করে এক্সাম দিতে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন আর রিভিশন দিতে হবে বেশি করে। সাথে কি করা যায়? এখন প্র্যাকটিস করব কই থেকে? এটা। এক্সাম ব্যাচ আছে। তুমি যদি চাও, তুমি যদি গ্যাপ না থাকে তুমি এক্সাম ব্যাচে তুমি তো মেডিকেলে চান্স পেয়েছো মানে ধরে নিলাম তোমার কোন গ্যাপ নাই। তুমি সব পারো। এখন তুমি এখন তুমি করতে পারো কি এক্সাম দিতে পারো অনলাইনে। রিভিশন প্লাস এক্সাম দিতে পারো। যদি অনলাইনে যদি মনে হয় যে অফলাইনে আমার ভালো লাগছে না, অফলাইনে অনেক সময় লাগছে, তুমি অনলাইনে এক্সাম দিতে পারো। যদি বলে অনলাইনে আমার অনেক ডিস্ট্রাকশন হচ্ছে। মোবাইল-টোবাইল রিলস দেখা শুরু করে দিচ্ছি পরীক্ষার নামে। তাহলে তুমি অফলাইনে দিতে পারো। এখন তো যারা ঢাকায় আছো তাদের অনেক সুবিধা হয়েছে। ফার্মগেটে কিন্তু অফলাইন ব্রাঞ্চ অলরেডি ওপেন হয়ে গেছে। ওখানে এক্সাম ক্লাস ২ টাই হয়। চাইলে সেখানে যেতে পারো যদি মনে হয় আমার ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইলে। এখন এই ৩ টা কাজ। অনুশীলনী এক্সাম দিলাম, প্র্যাকটিস করব, রিভিশন দিব, এক্সাম দিব। সাথে কি জিকে ইংলিশটা ফোকাস দিতে হবে। ফার্স্ট টাইমে তুমি তো অলরেডি চান্স পেয়ে গেছো। তোমার তো বেশিরভাগ জিনিস জানা আছে। তুমি কেন চান্স পাবা না? তোমার যে বন্ধুটা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তার কিছু না কিছু গ্যাপ ছিল। ওইজন্য চান্স পায়নি। কিন্তু তোমার তো কোন গ্যাপ ছিল না। তুমি এখন মেডিকেলে আছো অলরেডি। মানে তোমার কোন গ্যাপ নাই। তুমি সবকিছু মোটামুটি পারো। কিন্তু একটু এক্সট্রা মার্ক কাটছে ঠিক আছে। কিন্তু তুমি তো মোটামুটি পারো। তুমি যদি আরেকবার রিভিশন দেওয়া শুরু করো তোমার ব্রেইনে সব রিকল চলে আসবে। তো ট্রাই করো হয়ে যাবে। প্র্যাকটিস অনেক সময় লাগে। একটু আগে বললাম চিরন্তন সত্যর কথা। এখন আরেকটা চিরন্তন সত্যের কথা বলি। যতবার পড়বা ততবার তোমার প্র্যাকটিস টাইম কমে যাবে। প্র্যাকটিস বা রিভিশন টাইম কমবে। আমার আমার নিজের ক্ষেত্রেও যদি বলি ১ম দিকে আমি কি করতাম? ডেইলি এক্সামে একটা পুরা চ্যাপ্টার ১ দিন লাগতো আমার করতে। পুরা ১ দিন লাগতো একটা চ্যাপ্টার করতে। রক্তের চ্যাপ্টারই ধরি। কিন্তু লাস্টের দিকে কি হয়েছে? একদিনে আমি ২ টা পেপার বোটানি প্লাস জুওলজি অথবা কেমিস্ট্রি ফার্স্ট প্লাস কেমিস্ট্রি সেকেন্ড ২ টাই একসাথে কভার দিতাম। কিভাবে? কারণ মিডলে আমার অনেকগুলা রিভিশন দেওয়া হয়েছে। ১ম বার যখন পড়বা তোমার তো 100% ক্যাপাবিলিটি থাকে না ব্রেইনের। সবাই তো কার্নো ইঞ্জিন না সবকিছু। আমার নিজেরও না। ১ম বার পড়লে তোমার 50% মনে থাকবে। সেকেন্ড বার যখন পড়বা ওই 50% তো মনে আছে। বাকি 50% পড়তে একটু টাইম লাগে। ওইজন্য টাইমটা বেড়ে যায়। কিন্তু ওই 50% যখন বাকিগুলা পড়ছো, ওইখান থেকে দেখা যায় যে 20% আমার ব্রেইনে সেট হবে। আবার পড়বা, আবার একটু, একটু করে সেট হবে। এভাবে যখন পড়তে মোটামুটি চ্যাপ্টারের 80% তোমার সেট হয়ে যাবে, তোমার কি পরের বার পড়তে আর সময় লাগার কথা? না। পরের বার পড়তে আর সময় লাগবে না। তুমি ট্রাই করো। যদি বিশ্বাস না হয় আজকে তোমাকে আমি ডেয়ার দিলাম একটা যাও। তুমি একটা চ্যাপ্টার ধরো, এটা আজকে একবার পড়বা, টাইম দেখবা কতক্ষণ লাগে। ধরলাম ৫ ঘন্টা। এই চ্যাপ্টারটা তুমি আবার ১, ৩, ৫ দিনের মধ্যে পড়বা। ৫ দিন পর আরেকবার পড়বা, দেখো তোমার টাইম কত লাগে। তারপরে ১০ দিন, তারপরে ১৫ দিন পর একবার পড়ে দেখো তো কতক্ষণ লাগে। যদি তোমার সময় না কমে, আগে ৫ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা করে যদি সময় কম না হয়, তাহলে কি বলব যাও
কি বলবো? তাহলে ক্যাশব্যাক অফার, টাকা ফেরত যাও। এটা হতে বাধ্য ভাই। এটা আমার ক্ষেত্রে হতো। মেডিকেলে আমাদের সেম। হিউজ সিলেবাস কিন্তু বারবার যখন পড়ি সময়টা আস্তে, আস্তে কমে আসে। কোন বই পড়বো জিকে ইংলিশের এক এই আবার সেম কথা। কোন বই পড়বো না, যেকোনো একটা বই পড়বো। যেকোনো একটা মানে কি কোন বইটা ডিপেন্ড করে না। বইয়ের মধ্যে কনটেন্ট তো মোটামুটি সবই সেম থাকে। বইয়ের মধ্যে তো তোমার বিসিএস এ যে কোয়েশ্চেন এসছে, মেডিকেলে যে কোয়েশ্চেন এসছে, এটা তো আলাদা করে দিতে পারবে না। সব বইয়ের মধ্যে কনটেন্ট সেম থাকে। তোমার যে বইটা আছে, যে বইটা ভালো লাগে সেটা তুমি পড়তে পারো। তাও দেখা যায় কিছু ইনফো ডিফার হয়। দেখা যাচ্ছে এটা এই বই আছে, ওটা ওই বইয়ে নাই। এই ইনফো ডিফার হয় তখন কি করতে পারবো? এটা যদি পার্সোনাল সাজেশন দিই, এবার জিকে ইংলিশে যে বইটা করা হয়েছে মিডলজি থেকে, এই জিকে বইতে আমি নিজেও কাজ করেছিলাম। আমি জিকের জন্য পড়েছিলাম হচ্ছে তোমার ৪-৫ টা বই। তো সব বই, যত বই আছে সব বই যেগুলো ইনফরমেশন লাগবে, আমি এমপি3 যেগুলো এতগুলা কোচিং এক্সাম দিয়েছি, এতগুলা সলভ করেছি। আমি জানি কোথা থেকে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে। সম্ভাব্য যত কোশ্চেন আসবে সেগুলো আমি কম্পাইল করে ৪-৫ টা বই থেকে কম্পাইল করে ওই চ্যাপ্টারের মধ্যে ইনপুট দিয়েছি। তোমার যদি মনে হয় আমি একটা অল প্রিপারেশন নিতে পারবো, মানে আমি জিকে তে ১৫ তে ১৫ পাবা না। কিন্তু সর্বোচ্চ মার্ক পাইতে পারবা। মানে দেখা যাচ্ছে ১৫ এর মধ্যে ১২-১৩ তুলতে পারবা। যদি মনে হয় ১০-১২ টা আমি বই পড়তে চাই না, একটাই বই পড়বো, এটা পড়তে পারো। কারণ এই বইয়ের মধ্যে আমি অনেকগুলা বইয়ের মিক্সচার আছে। নিজে থেকে কিছু এড করেছি, আপডেট ইনফো এড করেছি, ৪-৫ টা বই দেখে এড করেছি। সেটা হচ্ছে এই বইয়ে। আর যদি না হয় সমস্যা নাই। যে বইটা আছে সেটাই পড়ো না কেন? সেই বইয়ে তো প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। বায়োলজি, হ্যাঁ, রিভিশনের ক্ষেত্রে একটু কিছু বলি। রিভাইসটা দিব কিভাবে? তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ, মানে জিকেই এই ৪ টা সাবজেক্টে ৪ ধরনের রিভিশন প্ল্যান আছে। এখন যখন এই সময়টাতে যখন আমি বায়োলজি রিভিশন দিব, আমি ট্রাই করব ফুল পড়ার, A to Z পড়ার। A to Z পড়া ট্রাই করব, কিন্তু লাস্টের দিকে আমি সময় পাবো না। লাস্টের ১ মাস অথবা ১.৫ মাস যখন মডেল টেস্ট চলবে তখন আমি দাগানো লাইন পড়ব। কিন্তু দাগানো লাইন পড়ার আগে এখন তো সময় আছে আমার। এখন আমি করব কি সব লাইন পড়ব বায়োলজির ক্ষেত্রে। আমি জানি সব আমার মনে থাকবে না। আমার আছে, আমার নাই। আমার সব ইনফো মনে নাই। কিন্তু আমি তাও পড়তাম। কারণ তুমি যদি যেগুলা দাগানো লাইন ওগুলা থেকে তো আসবেই। এটা জানা কথা। ওগুলা তুমি জানো। কিন্তু যেগুলো দাগানো নাই ওগুলা পড়লে কি লাভ হয়? ১০০ টা যদি ইনফো থাকে না দাগানো লাইন, ১০০ টার মধ্যে তুমি যদি বারবার রিডিং দিয়ে যাও, অন্তত ২০ থেকে ৩০ টা মনে থাকে তোমার। ওই যদি মনে থাকে, একটু যদি মাথায় ক্যাচ করে, রেসিডুয়াল নলেজ একটু থেকে যায়। ওই থেকে যাওয়ার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে মেডিকেলে কয়েকটা কোয়েশ্চেন তুমি পেরেও যাবা। যেমন আমি যদি বলি, আমি কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি যে ঘূর্ণিঝড়ের বেগ কত? এই কোয়েশ্চেনটা কিন্তু আমি কমন পেয়ে গেছিলাম। কেন? আমি মোটামুটি ট্রাই করতাম ইম্পোর্টেন্ট টপিক গুলা ফুল পড়ার। বায়োলজির ক্ষেত্রে আমি সবই পড়তাম। আমি অনেকে মার্ক ডিলেমা যায় কোচিং এ। মার্ক ডিলেমা নিয়ে পরে বলব। তো বায়োলজি যে মার্ক বাড়ানোর একটা উপায় হচ্ছে এরকম করে ডিটেইলসলি পড়া। বায়োলজির ক্ষেত্রে মার্ক বাড়ানোর ক্ষেত্রে উপায় বলছি। একটু ডিটেইলস করা, ফুল পড়া। ফুল পড়তে পারলে খুবই ভালো। যদি মনে হয় পেইন হচ্ছে তাইলে দাগানো লাইন পড়তে পারো। কিন্তু এখন তো তোমার পেইন হওয়ার কথা না। এখন বায়োলজিটা ফুললি পড়ো। সাথে কি বায়োলজি পড়া মানে কি খালি বই রিভাইজ দিব তা না কিন্তু। আমি কখনো বায়োলজি পড়াকে ২ টা ভাগে ভাগ করি না। একটা বই, একটা অনুশীলনী। এই ২ ভাগে আমি কখনো ভাগ করি না। রিভাইজ মানেই বই প্লাস অনুশীলনী। আমি রিভাইজ দিব মানে আমি বইও পড়বো, সাথে আমাকে যতগুলো অনুশীলনী আছে সব সলভ করব। আর সাথে করতে হবে কি, যত পরিমাণ সম্ভাব্য কোয়েশ্চেন আসে, মেডিকেল একটা কোয়েশ্চেন ব্যাংক থাকলে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার এর সব করব, অনুশীলনী সব করব। সাথে মেডিকেল আসতে পারে এরকম সম্ভাব্য কোন কোয়েশ্চেন, যদি পারো প্র্যাকটিস বুক আছে অনেক প্র্যাকটিস বুক আছে। এই প্র্যাকটিস বুক থেকে কোয়েশ্চেন সলভ করব। রিভাইজ দেওয়া মানে কি? শুধু বই পড়া? অবশ্যই না। রিভাইজ দেওয়া মানে বই পড়া প্লাস অনুশীলনী সলভ প্লাস প্রিভিয়াস এ যে ভুল করেছি সেগুলা ঠিক করা, সাথে পারলে আরো এক্সট্রা কিছু প্র্যাকটিস করা। এটা গেল বায়োলজির ক্ষেত্রে। এবার ফিজিক্স এর ক্ষেত্রে আসি। ফিজিক্স এর ক্ষেত্রে ফুল পড়ার কোন দরকার নাই। ফিজিক্স এর বইটা অনেক ইনফো দেওয়া আছে যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড ইনফো না। প্লাস ওইগুলো দেখা যাচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয়ে যায়। মেডিকেল স্ট্যান্ডার্ড খুব একটা ইনফো নাই। এজন্য শুধুমাত্র দাগানো বই পড়বা। এখন ভাই তোমার তো সূত্র প্রতিপাদন করে লাভ নাই। তোমাকে তো বলবে না যে ইলেকট্রন কিভাবে এদিকে যাচ্ছে। তারপরে তোমাকে বলবে না ভি সমান আইআর কেমনে আসছে। এগুলো তো প্রমাণ করতে তোমাকে দিবে না। তোমাকে দিবে এমসিকিউ যেগুলো দাগানো লাইনের মধ্যে আছে। আর প্লাস কি অনুশীলনী। বিশ্বাস যদি না হয় তুমি কোশ্চেন ব্যাংকটা একবার খুলে দেখবা। ফিজিক্স থেকে, অনুশীলনী থেকে হুবহু বা আশেপাশে থেকে কোশ্চেন করে দেয়। হুবহু মানে কি? হুবহু তুলে দেয়। আর আশেপাশে মানে কি? অনুশীলনীর থিমটাকে নিয়ে অথবা দাগানো লাইনের কোন একটা থিম নিয়ে কোশ্চেন বানিয়ে দেয়। সুপারফিশিয়াল কোশ্চেন হয় খুবই। ফিজিক্স এর ক্ষেত্রে তুমি শুধু দাগানো লাইন প্লাস অনুশীলনী যতবার পারবা ততবার। দরকার হলে অনুশীলনী যেন প্রশ্ন দেখে তোমার অপশন দেখার আগে তুমি যেন উত্তর পারো। এরকম দক্ষতা থাকতে হবে ফিজিক্স এর ক্ষেত্রে। ফিজিক্স এর ক্ষেত্রে গেলে আবার কেমিস্ট্রির ক্ষেত্রে একটু প্যাচাল আছে। ফিজিক্স এর ক্ষেত্রে দেখা যায় যে কিছু অনুশীলনী থেকে ডাইরেক্ট তুলে দেয়, আবার কিছু আছে দেখা যাচ্ছে বই থেকে তুলে দেয়।
তো এখানে কি করা যায়? ইম্পর্টেন্ট টপিক গুলা বুঝতে হবে। কেমিস্ট্রি থেকে তোমাকে কখনো বলবে না যে জৈব যৌগে কিভাবে অ্যালকেন থেকে অ্যালকাইন হচ্ছে বিক্রিয়া করে দেখাও। তোমাকে বুঝতে হবে আগে কি থেকে কোশ্চেন আসে। কেমিস্ট্রিতে আমার কোশ্চেন আসবে অ্যালকেন থেকে অ্যালকাইন, সাপোজ অ্যালকেন থেকে অ্যালকাইন করার বিক্রিয়ার নাম কি? কখনো বলবে না অ্যালকেন থেকে অ্যালকেন কিভাবে হচ্ছে লিখে দেখাও। তোমার তার মানে বুঝতে পারছো তোমার এই নামকরণ থেকে আসছে কোন নামী বিক্রিয়া, এই নামীয় বিক্রিয়া যতগুলো আছে সব পড়বো। ২ নাম্বার কথা, কোনো কিছু ইম্পোর্টেন্ট জায়গা আছে। যেমন বলি পরিবেশ রসায়নের যদি ক্ষেত্রে যদি বলি যে ট্রপোমন্ডল, ট্রপোস্ফিয়ার এগুলা কিন্তু একটা হট টপিক মেডিকেলে আসার মতো একটা সুন্দর জায়গা। এইগুলা থেকে কিন্তু কোশ্চেন করে দিতে পারে। তো আমি বলব এরকম ইম্পোর্টেন্ট কোশ্চেন জায়গা যে টপিক আছে সেগুলা থেকে তো দাগানো লাইন না পড়ে ফুল পড়াটা বেটার। সব কিছু না, খুবই অল্প পরিমাণে এরকম জায়গা আছে। যেমন ওই যে বললাম ট্রপোমন্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলা থেকে ট্রাই করবা সব পড়তে। মনে রাখার দরকার নাই। দাগানো লাইনগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর বাকিগুলা রিভিশন দিতে চেষ্টা করবা। কিন্তু এ বাদে যেগুলো আছে, অনেক কেমিস্ট্রিতে অনেক গেজানো আছে, এগুলা ফুল একটা পড়ার দরকার নাই। এটা গেল কেমিস্ট্রি ক্ষেত্রে। ও অনুশীলনী তো ভুলে গেছি। তো তোমরা অনুশীলনী তো কেমিস্ট্রি অনেকে বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্সের অনুশীলনী না কেমিস্ট্রির অনুশীলনী অনেকে সলভ করে। কিন্তু এখানে একটা ভুল করে কি? শুধুমাত্র হাজারী স্যারের করে। হবে না। ফিজিক্স, কেমিস্ট্রির জন্য হাজারী, কবির, ওদিকে হচ্ছে ইশাক, তপন। এই ৪ টা অনুশীলনী করা ফরজ কাজ, ফরজ। এগুলা হচ্ছে ফরজে আইন। এটা আমাকে ৪ টা অনুশীলনী করতেই হবে, করতেই হবে। বাকিগুলা করো না করো ডাজন্ট ম্যাটার। গুহ স্যার করো না করো ডাজন্ট ম্যাটার। কিন্তু এই ৪ টা তোমাকে করতেই হবে। ১ম এ আমি বই পড়বো, দাগানো লাইন পড়লে দাগানো লাইন, ইম্পোর্টেন্ট টপিক গুলো ফুল। তারপরে হাজারী স্যারের বইয়ের পিছে অনুশীলনীগুলো সুন্দর মতো দেওয়া আছে। সেগুলো দাগিয়ে, দাগিয়ে পড়বো। দাগিয়ে, দাগিয়ে আমি পড়তাম কারণ আমার ভালো লাগতো ওই দাগিয়ে, দাগিয়ে পড়তে। বেশি মনে থাকতো। আমার মনে ফিল হতো যে আমি অনেকক্ষণ মনে রাখতে পারবো। প্লাস একটা অত বই হাতানোর দরকার হয়েছিল না। বইটা রিভিশন দিলাম, পরে অনুশীলনী আছে। তো এটা করব। তারপরে কি করব? কোশ্চেন ব্যাংক খুলে কবি স্যারের যতগুলো অনুশীলনী প্লাস প্রিভিয়াস ইয়ার সবগুলো আমি পড়ে নিব। এটা গেল কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্স এর ক্ষেত্রেও সেম। আর জিকে ইংলিশ রিভিশন দিব কিভাবে? জিকে ইংলিশ যদি সিলেবাস শেষ হয়ে থাকে, একটা টপিক একটা টপিক ধরো, ধরে ওগুলার এমসিকিউ করো। তো একটা টপিক ধরবো, ধরে ওগুলার এমসিকিউ সলভ করব যতগুলা পারবো। প্রায়োরিটি এখানে ম্যাটার করে। প্রায়োরিটি কি? প্রথমে বিসিএস মনে রাখতেই হবে। ম্যাট ডেট প্রিভিয়াস ইয়ার মনে রাখতেই হবে। ডিউ মনে রাখা বেটার, মনে রাখা মানে বলবো মনে রাখো। হ্যাঁ, সেকেন্ড টাইম হিসেবে মনে রাখা উচিত। কিন্তু চাকরির পরীক্ষা নট সো ইম্পোর্টেন্ট। চাকরিতে যদি দেখো এরকম কোশ্চেন আমার পেইন দিচ্ছে, আমি পারছি না, দরকার নাই। কিন্তু এই ৪ টা আগে ফুলফিল করতে হবে আমাকে। জিকে ইংলিশের রিভিশন গেল। ইংলিশের ক্ষেত্রেও সেম। আগে ম্যাট ড্যাট, বিসিএস ডিউ যদি পারি রিভিউ হয়ে গেল। তারপরে হচ্ছে বাকিগুলো দেখব। কিন্তু এইগুলা মনে রাখতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি পার্ট পেইন দেয়, তাই না? ভোকাবুলারি পার্টের জন্য আর কত কি করা যায়? নিশাত আপু প্রতিদিন গেম চেঞ্জার নামে একটা টেলিগ্রামে একটা গ্রুপ আছে, গেম চেঞ্জার বা সামথিং। এখানে প্রতিদিন অল্প, অল্প করে পড়া দেয়। বলেছিল না একটা কোন কবি বলেছিল, "বিন্দু, বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল" সামথিং। এরকম ছোট, ছোট ২-৩ পেজ যদি প্রতিদিন পড়ো, তোমার ৩ মাসের মধ্যে বা ৪ মাসের মধ্যে তোমার কিন্তু একটা বই কমপ্লিট হওয়া সম্ভব। জিকে ইংলিশের সিলেবাস কমপ্লিট হওয়া সম্ভব। তো আর কত কিছু প্রোভাইড করবে। আমরা তো যতটুকু পারার তার থেকে বেশি প্রোভাইড করছি। নিশাত আপু ক্লাস তো নেয়, নিশাত আপু, মিম আপু জিকে ইংলিশ ক্লাস নেয়। এক্সামের এক্সামও নেয়। সাথে, সাথে কি করছে ওরা নিজে এটাকে এফোর্ট দিয়ে তোমাদের যেন ভালো হয় সেইজন্য টেলিগ্রামে প্রত্যেকদিন ২ থেকে ৩ পেজ করে দিয়ে দেয়। যাতে তোমরা প্রতিদিন একটু পড়ো। এই এটা কি হবে? প্রতিদিন পড়া হচ্ছে, রেসিডুয়াল নলেজ বাড়ছে, রিভিশন হয়ে যাচ্ছে। তোমরা যদি পেইড কোর্সে না থাকো ফ্রি, তোমরাও প্রতিদিন একটু, একটু টপিক করে পড়ো। একটু, একটু টপিক গুলো ধরো, কোশ্চেন সলভ করো, রিভিশন দাও। এভাবে করে জিকে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সলভ দিব। আর মেইন কথা আরেকটা জিনিস ভুলবো না কখনো, পরীক্ষা দিব বেশি, বেশি করে। পরীক্ষাতে যদি সিলেবাস শেষ হয়ে থাকে, পরীক্ষা দিব বেশি, বেশি করে। পরীক্ষাতে যেগুলা ভুল হবে সেগুলা দাগিয়ে রাখবো বইয়ে। যেন পরবর্তীতে কোনো ভুল না হয়। জাতির ভাইরাল ডায়লগ, কি ডায়লগ দিলাম? ডিউ ম্যাট এর আগে হওয়ার সম্ভাবনা আছে কিনা? নরমালি করোনার পর থেকে ৪-৫ বছর ধরে যা দেখা হচ্ছে, ডিউ পরীক্ষার আগে মেডিকেল এক্সাম হয়। তো মেডিকেল এক্সাম হবে, তার দেখা যাচ্ছে গতবার কি হয়েছিল, মেডিকেল এক্সামের ২ থেকে ২ সপ্তাহ বা ১০ দিন পরে ডিউ হয়েছিল। আমাদের ২৪ সালেও সেম। মেডিকেল হওয়ার ১ মাসের মতো পরে ডিউ হয়েছিল। তো ডিউ এক্সাম হবে কবে? মেডিকেলের পরে হবে। ডেটটা অলরেডি দিয়ে দিয়েছে। মানে মেডিকেল তোমার নভেম্বরে ধরে নিতে হবে। আর ডিউ তো ডিসেম্বরে সামথিং, ঠিক আমার জানা নেই। নিউ এডিশনের বই কিনা কি ম্যান্ডেটরি? আর কিনলে কিভাবে পড়া উচিত? কারণ আমার পুরাতন বইয়ে সব দাগানো আছে প্লাস আমার ক্ষেত্রে কিন্তু নিউ এডিশন কিনিনি।
আমি পরীক্ষা দিয়েছি কত 2025-এ, কিন্তু আমার বইটা ছিল 2024-এর। বায়োলজির কথা বলছি। আমার ফিজিক্সের বইটা 2023 সালের, কেমিস্ট্রিটা 2024 সালের। তো কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয় না। কেমিস্ট্রি ফিজিক্স কোনো দরকার নাই নিউ এডিশন কিনার। খুবই কম ইনফরমেশন চেঞ্জ হয়, যেগুলা চেঞ্জ হচ্ছে সেগুলা প্রোভাইড করা হবে তোমাকে। তুমি যদি মেডিওলজিতে থাকো সেখান থেকে প্রোভাইড করা হবে, মেডিওলজিতে যদি না থাকো যেখানে আছো সেখান থেকে প্রোভাইড করে দিবে, সেগুলা বই লিখে নিবা। বায়োলজির ক্ষেত্রে একটু ডিলেমা হয়। বায়োলজিতে আজমল স্যার, হাসান স্যার আমি জানি না কেন প্রতি বছরই কোনো না কোনো চেঞ্জ আনে। আর মজার বিষয় হচ্ছে মেডিকেলে কোশ্চেন করবে নিউ এডিশন থেকে। তো তোমার যদি 24 সালের বই থাকে, এখন তোমরা পরীক্ষা দিচ্ছ কবে? 26 সালে দিবা। তোমার যদি 25 সালের বই থাকে, তাহলে তোমার বই কিনার আর দরকার নাই। মানে 1 এডিশন আগের যদি বই থাকে, 1 বছর আগের বই, তোমার কেনার দরকার নাই। কিন্তু যদি তোমার যদি 22 সালে, 23 সালে, 24 সালের বই থাকে, 24 সালও না, 23 সাল পর্যন্ত যদি বই থাকে তাহলে চেঞ্জ করাটা বেটার। কারণ হিউজ পরিমাণে চেঞ্জ এসছে 23 সাল আর 25 সালের মধ্যে। কিন্তু 24 সাল থাকলেও দরকার হবে না। 25 সাল হলে তো আরো ভালো, কোনো দরকার নাই। যে বইটা আছে ওই বইয়ে হয়ে যাবে। কিন্তু যেগুলো এক্সট্রা ইনফো সেগুলা প্রোভাইড করবে। এক্সট্রা ইনফো মানে কি? যেগুলা আপডেটেড ইনফো সেগুলা প্রোভাইড করা হবে, সেগুলা খালি বইয়ে লিখে নিবা। জিকে ইংলিশটার ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হয়। জিকে ইংলিশটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়। যেমন যদি বলি, আমাদের ১ বছর আগে প্রধান কে ছিল? দেশ প্রধান একজন ছিল। কিন্তু এখন আরেকজন। ১ বছর আগে বিভাগ ছিল কয়টা? এখন বিভাগ কয়টা? বিভাগ তো চেঞ্জ হয়নি। সিটি কর্পোরেশন যদি বলি, ১ বছর আগে সিটি কর্পোরেশন ছিল কয়টা? এখন কয়টা? এরকম করে কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয়। তো জিকে যদি আগের বছরের থাকে ভালো, কিন্তু তার আগের হলে কিন্তু এটা একটু ডিমোটিভেট করার চেষ্টা করব যে ২৩ সালের হলে অন্তত নিউ এডিশন পড়া ভালো। কিন্তু যদি ২৫ সাল পর্যন্ত হয়, ২৫ সালের বই হয়, তাহলে ওটা না পড়লেও হবে। কারণ খুব একটা ইনফো চেঞ্জ হবে না, ওগুলা লিখে নিতে পারবা। সব ভুলে যাচ্ছি পড়া জিনিসগুলো ভাইয়া। মানুষ মানেই ভুল, ভুল মানে ভুলে যাওয়া। মানুষের স্বভাবই, আমাকে যদি বলো আমি কি মেডিকেল আমি যে পড়ছি আমার কি সব পড়া মনে থাকে? কখনোই না। মানুষের পড়া ভুলবেই, ভুলবেই, ভুলবেই। এটার একমাত্র উপায় আমি অলরেডি বলে দিয়েছি। তুমি যত আমি যে বললাম চিরন্তন সত্য, সূর্য যেমন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সকালবেলা পূর্ব দিকে উঠে, সেরকম তুমি যত রিভিশন দিবা তোমার পড়াশোনা তত মনে থাকবে। এটা আমি একটু আগে বললাম। একটু রিভিশন দাও, একটু এক্সাম দাও, একটু ইফোর্টটা দাও। দিয়ে দেখো তুমি ভুলছো নাকি। এখন তুমি ধরো একটা সাপোজ একটা চ্যাপ্টার তুমি ৩ মাস আগে পড়েছো। স্বভাব নরমাল। এখন তুমি মনে আসবে না, এটাই নরমাল। তোমার মনে আসবে কখন? চ্যাপ্টারটা যদি তুমি ৩-৪ দিন আগে পড়েছো এরকম যদি হয় তাহলে তোমার মনে আসবে। এখন ৩ মাস আগে আমি পড়েছি, মিডল আমি পড়িনি। দিয়ে যদি আমি বলি ভুলে গেছি তাহলে তো এটা তোমার ফল্ট। তোমার ফল্ট না, তোমাকে এমনভাবে হয়ে গেছে প্রেশারটা যে আমার পড়ার টাইম নাই। কিন্তু আমি বলছি, আমি যদি ৩ মাস ধরে না পড়ি কোন চ্যাপ্টার, ভুলে যাই, এটা আমার ফল্ট। কি করতে হবে? ঘন, ঘন রিভাইজ দিতে হবে। তুমি একটু খেয়াল করো, তুমি পরশুদিন যে চ্যাপ্টারটা পড়েছো বা তার আগের দিন, সেখান থেকে কয়েকটা ইনফরমেশন রিকল করার চেষ্টা করো তো, অথবা কোয়েশ্চেন ব্যাংক একটু সলভ করো তো। দেখবা তুমি 80-90% সলভ করতে পারবা কোয়েশ্চেন ব্যাংক। কিন্তু যে চ্যাপ্টার তুমি ৩০ দিন আগে করেছো, সেটা চ্যাপ্টারে কিন্তু পারবে না। এফিশিয়েন্সি এত হবে না। এটার কারণ কি? কারণ তোমরা ঘন, ঘন পড়ছো না, মিডলে পড়ছো না। একবার ট্রাই করে দেখো, একবার এক্সপেরিমেন্ট করে দেখো। তোমার যদি মনে না থাকে তাহলে আমার দোষ। কিন্তু তোমার যদি মনে থাকে তাহলে তো বুঝতেই পারছো তোমার ফলটা কোথায়। চান্স পাওয়া সমান ১০০০-১০০ বার করে পড়া প্রত্যেক চ্যাপ্টার। এই যে রোজ সম্ভবত নাম, ফেক আইডি, বুঝতে পেরেছি। আমারও ফেক আইডি ছিল। যে কমেন্টটা করেছে এটা হচ্ছে বলবো একটা গ্রুপ কি বলবো বেস্ট কমেন্ট বলা যায় বা একটা চিরন্তন সত্য কমেন্ট। চান্স পাওয়া সমান বেশি, বেশি করে চ্যাপ্টার পড়া, বেশি, বেশি এক্সাম দেওয়া, বেশি, বেশি রিভিশন দেওয়া। এইটা আসল কথা। এক্সাক্টলি। খুবই ভালো লেগেছে তোমার কথা। ভাইয়া মেডিকেল প্রিপারেশন শুরু করেছি। স্বপ্নবাজ আহনাফ। ৩ মাস কিছু পড়িনি। পড়া কি পসিবল? আমি অলরেডি বলেছি টাইম ম্যাটার করে না। আমি অলরেডি বলেছি টাইম ম্যাটার করে না। আমার যে রোলমেট ওও কিন্তু সেকেন্ড টাইমার, শিহাব ভাইয়া তোমাদের, ওই ডিএমসিয়ান, ওই পড়েছিল ৫ মাস, আমি পড়েছি ৩ মাস। ওই ৫ মাস পরে মেডিকেল ক্র্যাক করেছে, আমি ৮ মাস পরে। এরকম হাজার উদাহরণ পাবা যে ৩ মাস পরে মেডিকেল ক্র্যাক করেছে। কিন্তু তোমাকে সঠিক ওয়েতে করতে হবে, সঠিক একটা রাস্তায় যেতে হবে। তুমি যদি ভুলভাল রাস্তা চুজ করো তাহলে হবে না। এখন তোমার ৩ মাস ধরে কিছু পড়োনি ইরেগুলার, তোমার সিলেবাস কমপ্লিট হয়নি। তুমি যদি এখন বলো আমি ৫টা কোচিং এ ভর্তি হবো, এক্সাম দেওয়া শুরু করবো সবকিছুতে, ভুল। তুমি করবা কি? একটাকে স্টিল ধরো। দরকার হলে তুমি যদি পেইড কোর্সে থাকো, তোমাদের নতুন ক্লাস শুরু হবে
নতুন এক্সাম ক্লাস এগুলো শুরু হয়ে যাবে, মানে নিউ নিউ ব্যাচের সাথে তুমি আগাতে পারো, অথবা তুমি ফ্রি কোর্স দেওয়া আছে সেগুলো দেখে দেখে তুমি গ্যাপটা পূরণ করতে পারো, সাথে সাথে এক্সাম দিতে পারো। কিছু একটা করতে হবে, এভাবে ইররেগুলার হওয়া যাবে না। ইররেগুলার তোমরা যেন না হও তার জন্য কত কি করা হবে। যাদের সিলেবাস শেষ হয়েছে তাদের জন্য মডেল টেস্টের ব্যবস্থা করা হয়েছে। মডেল টেস্টে যদি ভালো আসা হয়, তোমার পড়াশোনা ভালো যদি হয়, তোমাদের জন্য আবার নতুন করে এক্সাম সাজানো হয়েছে। প্রতিদিন দেখা যাচ্ছে ২টা ১টা করে চ্যাপ্টার দেওয়া হচ্ছে। এছাড়াও যেন আরো রেসিডুয়াল নলেজ বাড়ে, আরো যেন ডিভিশন দেওয়া হয়। তোমাদের জন্য তো কিউএনএ সেশন আয়োজন করার ব্যবস্থা করানোর কথাবার্তা চলছে। যদি তোমরা আগ্রহী থাকো এটা করা যায়। যে প্রতি সপ্তাহে বা প্রতি ১০ দিন পর আমরা আসবো, যে তোমাদের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো ধরবো, যাতে তোমার অন্তত কিছু হলেও একটু রিভিশন দিয়ে এসে পড়াশোনা হয়। তো এত কিছু করা হচ্ছে, এখন এর মধ্যে যদি ইররেগুলার থাকো সেটা তো কিন্তু তোমার ব্যর্থতা ভাইয়া। সত্যি ব্রুটাল ট্রুথ একটা। এর মধ্যে যদি ইররেগুলার হও, তুমি যদি, তাই তো এটাও তোমার ব্যর্থতা। এখন তুমি একবার ভাবো, ফার্স্ট টাইম আমার মেডিকেল চান্স মিস গেছে, ওই দিনের একবার কথাটা ভাবো তো। মানে যেদিন চান্সটা মিস গেছে ওই দিনের থেকে তো কষ্টের দিন আর কোথাও থাকার কথা না মানুষের, আমাদের জীবনে যারা সেকেন্ড টাইমার। একবার ভাবো সেদিনের কথা। সেই দিনটা কি তুমি রিপিট করতে চাও? তুমি কি চাও না মেডিকেলে আসতে এরকম? পরের বছর কি তুমি চাও না ক্যামেরার এই সাইডে এসে গাইডলাইন দিতে? আগের বছর কিন্তু আমি ঠিক এই সময় আমি বাসার মধ্যে বসেছিলাম, চেয়ার টেবিলে পড়ছিলাম। এরকমই গাইডলাইন দেখছিলাম হুমায়রা আপু, আসিফ ভাইয়া এদের। কিন্তু ১ বছর পরে দেখো আমি এরকম স্টুডিওতে। তো এটা কি তুমি চাও না? একবার তুমি কল্পনা করে ভাবো যে তুমি মেডিকেলে যদি চান্স পেয়ে যাও বাই চান্স, তোমার কি অবস্থাটা হবে? তোমার বাবা-মায়ের একবার মুখের দিকে তাকাও যে তাদের কি খুশিটা হবে? আর আরেকবার ভাবো যদি আমি যদি চান্স না পাই, আবার দেখা যাচ্ছে মেডিকেলে চান্স পেলাম না। এটার কারণ কি? কারণ তুমি ইররেগুলার হচ্ছ। তো এগুলা ভেবে কি মানুষ ইররেগুলার হতে পারে? পারে না। একবার চেষ্টা করো আরেকবার। যখন স্বপ্ন দেখেছো, এত কিছু রিস্ক নিয়ে সেকেন্ড টাইম জার্নি শুরু করেছো, ইররেগুলার হওয়া উচিত না। মেসে একা থাকলে যদি মনে হয় মোবাইল থাকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, তাহলে কি ফোন বাসায় দিব? মোবাইল ছাড়া থাকা কি ঠিক হবে? কত নিউজ, অনলাইন এক্সাম দিতে হয়, কত কাজে লাগে। মোবাইল আসলে খারাপ জিনিস, কিন্তু মোবাইল কিন্তু আমাদের অনেক উপকার আছে। আমি পার্সোনালি যদি বলি, আমার ক্ষেত্রে অনেক হেল্প করেছে। কারণ আমার ফেক আইডি ছিল। ডিস্ট্রাকশন হবে কখন? বন্ধু-বান্ধবের সাথে চ্যাট করছি, এগুলা ডিস্ট্রাকশন। এজন্য করার কি? একটা ব্যারিয়ার দিয়ে দাও। একটা ফেক আইডি খুলে নাও। ফেক আইডিতে কোনো বন্ধু-বান্ধব নাই। শুধু তুমি আর তোমার মেডিকেল রিলেটেড যত গ্রুপ, তত পড়াশোনা রিলেটেড টপিক সেগুলা। সেগুলা দেখলে কিন্তু ডিস্ট্রাক্টেড হয় না। আমার ফেক আইডি ছিল। ওর মাধ্যমে মান্থলি জিকে যেগুলা নতুন, নতুন জিকে আসতো ওগুলা পেতাম। কখন কোন গাইডলাইন হচ্ছে, কোথায় কি ফ্রি গাইডলাইন হচ্ছে এগুলা পেতাম। এটা হচ্ছে Facebook মোবাইল থাকার সুবিধা। যদি মনে হয় Facebook ডিস্ট্রাক্ট হচ্ছে, এই রিলস এর বাটনটা আমার অটোমেটিকই টানছে ম্যাগনেটের মতো। তাহলে কি করতে পারো? Facebook টা ডিলিট করে দাও। টেলিগ্রাম আছে না? টেলিগ্রামের মধ্যে তো কত কি দেওয়া হয়। সবসময় তো টেলিগ্রামে সব ইনফরমেশন আমাদের ২ ভাবে যায়। একটা ইনফো যদি দিই, কোন ভিডিও বা কোন গাইডলাইন, ১ম এ যাবে টেলিগ্রামে, তারপরে যাবে Facebook এ। দুটাতে যাবেই যাবে। Facebook ডিস্ট্রাক্ট হলে টেলিগ্রামটা রাখো। তাও যদি মনে হয় ডিস্ট্রাক্ট হচ্ছে, তাহলে এই করলে আশা করি ডিস্ট্রাক্ট হবে না, এরকম যদি ব্যারিয়ার দাও। তাও যদি মনে হয় ডিস্ট্রাক্ট হচ্ছে, তুমি অফলাইনে চলে আসতে পারো। অফলাইনে তো তোমাদের জন্য এখন এক্সামের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো গ্যাপ থাকে, ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ফার্মগেট ব্রাঞ্চে। সেগুলো করতে পারো। কিন্তু আমার যা মনে হয় ডিস্ট্রাক্ট আসলে নিজের উপর। তুমি কতটুকু ডেডিকেটেড, এটা তোমার ব্যস্তানুপাতিক তোমার ডিস্ট্রাকশন এর হারের। মানে তুমি যদি ডেডিকেটেড হও, কোন ডিস্ট্রাকশন তোমাকে ধরবে না। তোমাকে কখনো রিলস এর বাটন আকর্ষণ করবে না। যদি তুমি চাও আমাকে মেডিকেলে পেতেই হবে। আর ৩ মাস আছে, বেশি কিন্তু সময় নাই। মেডিকেলে যদি পেতে চাও, রিলস এর বাটন তোমাকে কখনো অ্যাট্রাক্ট করবে না। অ্যাট্রাক্ট যদি করে, তোমার ব্রেইন সাথে সাথে বলবে যে, "না, এখন যদি আমি ১ ঘন্টাও টাইম ওয়েস্ট করি, সেখানেও কিন্তু আমার লস। আমার কিন্তু মেডিকেলটা হবে না।" একবার ভাববা। তারপরে তুমি ডিসিশন নিবা যে আমি রিলস দেখবো কি দেখবো না। অন্য কোনভাবে যদি ডিস্ট্রাকশন হয়, তাহলে যে জিনিসটা ডিস্ট্রাকশন দিচ্ছে সেই জিনিস থেকে দূরে থাকাই বেটার। হ্যাঁ, এই প্রবলেমটা যে হুমায়রা পারভীন বলেছে এক্সাম দিতে গেলে, আচ্ছা আমি যা আগে বলি, কোন কোয়েশ্চেন যদি মিস হয়ে যায় কমেন্টটা আবার করবা। আমি কোয়েশ্চেনটা দেখবো, দেখে রিপ্লাই দিব। হুমায়রা পারভীন: ভাইয়া এক্সাম দিতে যেয়ে অপশন দেখে রাইট অ্যান্সার গুলায় ফেলি। স্বাভাবিক ভাই, নরমাল, সবার ক্ষেত্রে হয়। তুমি তোমার পাশের বন্ধুকে জিজ্ঞাসা করো, সে এই যে একজন অলরেডি বলে দিয়েছে আমারও। এটা চিরন্তন এটা হবেই। এটা এক্সাম দেখে ভুলেই। আমি যদি বলি পার্সোনালি ক্ষেত্রে, ফার্স্ট টাইম আমি কিন্তু কোন কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম না। আমি একটা চ্যাপ্টার রিভিশন দিয়েছি। মোটামুটি আমি বুঝে গেছি যে হ্যাঁ, আমি বস ওই চ্যাপ্টারে, আমি সব পারবো। খালি মেডিকেলে আসো না, কোশ্চেন আসো না, তারপরে দেখছি। এক্সাম হলে যেয়েও ব্লান্ডার করে আসতাম। উদাহরণ যদি বলি, জানা জিনিস আমি হাতে গুনে আমার জানা ৭ থেকে ৮ টা মার্ক ফার্স্ট টাইম আমি ভুল করেছি। এখনো যদি আমি ২৪-২৫ সালের কোশ্চেন দেখি, এখন আমি আফসোস করি কি এগুলো আমি কি ভুল করেছি। তো এটার কারণ কি? অপশন দেখে ভুল হওয়ার কারণ কি? একটাই কারণ, প্র্যাকটিস না করা। আমি বারবার এক কথা বলছি
যে ভাই তো সবাই মনে করবে ভাইয়া তো কি বলছে খালি রিভাইজ আর প্র্যাকটিস, কিন্তু এটাই বাস্তব। ভুলে যাওয়ার কারণ হচ্ছে প্র্যাকটিস না করা। কারণ কি? আমি যেমন যদি বলি, তুমি ফুটবলে তুমি টিভিতে সারাদিন ফুটবল খেলা দেখো। যে মেসি, রোনালদোর এদের ভিডিও দেখো, রিলস দেখো। তুমি কি ফুটবল খেলতে পারবা? পারবা না। যতক্ষণ না তুমি মাঠে নামছো। তুমি যখন মাঠে নামবা, পায়ে বল লাগাবা, ততক্ষণ তুমি ফুটবল খেলা শিখতে পারবা না। তো আমি যদি সারাদিন পড়ি কিন্তু প্র্যাকটিস না করি তাহলে হবে কি? আমার ইনফো গুলা মাথায় থাকবে। কিন্তু যখন চোখে ৪ টা অপশন দেখবো সেম, ইনফো গুলা গুলাই যাবে। এইজন্য করতে হবে কি? এমসিকিউ যেরকম করে কোয়েশ্চেন আসে বাস্তবে মেডিকেলে, সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। বাস্তবে আমাদের কোয়েশ্চেন ব্যাংকে দেখো ৪ টা করে অপশন থাকবে। সেই অনুযায়ী ৪ টা করে অপশন দেখবা আর ১ টা করে দাগাবা। এভাবে নিজে হাতে কলমে ধরে ৪ টা অপশন দেখবা, দাগাবা। প্র্যাকটিস এটাকে একটা মিনি এক্সামও বলতে পারো বা রেজাল্ট লেজ এক্সাম। মানে যেগুলো এক্সাম আমরা দিই ওখানে রেজাল্ট পাই, মার্ক পাই, পজিশন পাই। আর এগুলা এক্সামে হয় কি? আমার কনফিউশন দূর হয়। আমার কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়। আমার এই যে ডিলেমা হয় যে এই অপশন হবে না এই অপশন হবে, এগুলা দূর হবে। সাথে কিন্তু এখানে রেজাল্ট আসবে না। এতটুকুই। অপশন যদি তোমার ৪ টা এদিক ওদিক লাগে, ১ম এ করবা কি ৪ টা অপশন। ৪ টা অপশন যদি থাকে, ১ম এই দেখবা একটা অপশন হবেই না। কোন মতেই ১ টা থেকে ২ টা অপশন দেখেই বুঝতে পারবা এটা কখনো হবে না। ওটা ডাইরেক্ট ক্রস মেরে দিবা এভাবে করে। আমি কোয়েশ্চেন এ কিন্তু প্রচুর দাগাতাম। কোয়েশ্চেন আমি যেগুলো আমি দেখে বুঝতে পেরেছি এটা হবেই না, ক্রস মেরে দিতাম। বাকি ৪ টার মধ্যে একটু দেখতাম, ভাবতাম। 60% পাবা যে ডাইরেক্ট অ্যান্সার। 60% কোয়েশ্চেন পাবা ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবা। বাকিগুলোতে একটু ভাবতে হয় তোমাকে। তো ১ম এ ক্রস মেরে দিবা। তাইলে এই অপশন জীবনেও হবে না। এগুলো বাদ। এদিকে তাকানোর দরকার নাই। যতবার তাকাবো ততবার আমার ভুল যাবে। বাকি যে ২ টা অপশন ওইটা একটু ঠান্ডা মাথায় টাইম নিয়ে চিন্তা করে দাগাবা। একটা অপশন ওখানে দাগায় দিবা। একটু ঠান্ডা মাথায় থাকবা পরীক্ষার হলে, তাইলেই হবে। মাথা জ্যাম হয়ে যায় অনেক। পড়তে মাথা জ্যাম হয়ে যায়। আমাদেরও। সারা দেখা যাচ্ছে ৪-৫ দিন ৪-৫ ঘন্টা ধরে আইটেমের পড়া পড়ছি দিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে। কি করব? হেঁটে আসি, গল্প করে আসি। যখন পড়তে অনেক মাথা জ্যাম হয়ে যাবে, একটানা কিন্তু ৪-৫ ঘন্টা পড়া সম্ভব না। তুমি আমাকে বলো অথবা যে মেডিকেলে ফার্স্ট হয়েছে তাকে বলো। একটানা কিন্তু ৪-৫ ঘন্টা টানা খুব একটা কষ্টের কাজ বা পড়া খুব একটা ইফেক্টিভ ও হয় না। মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তুমি ১ ঘন্টা পড়ো, ১৫ মিনিট রেস্ট নাও। অথবা একটা টপিক ধরো যে আমি আজকে আ এ রক্ত রক্ত র ব্লাড এর চ্যাপ্টার যদি বলি, একটা পার্ট হচ্ছে রক্ত, একটা প্লাস হচ্ছে হার্ট। আজকে আমি এখন হচ্ছে আমি হার্টটা ব্লাড এর চ্যাপ্টার ব্লাড পার্ট টুকু শেষ করব। তারপরে ১০ মিনিট একটু হেঁটে আসবো। এরকম ছোট্ট একটু ব্রেক নিবা। ব্রেক মানে কি? একটু হেঁটে আসা অথবা কিছু খাওয়া, বাবা-মায়ের সাথে গল্প করা, এই ব্রেক বলেছি। তবে এই ব্রেকে যদি কেউ মোবাইল নিয়েছো, সেইটা কিন্তু তাইলে এই ১৫ মিনিটের ব্রেক ১৫ ঘন্টা হয়ে যাবে। এই ব্রেকে মোবাইল নিবা না। মোবাইল একটা খুবই অ্যাডিক্টেড জিনিস, অ্যাডিকশন এর জিনিস। এই ব্রেকের মধ্যে তুমি একটু হেঁটে আসবা, কথা বলে আসবা, ফ্রেশ লাগবে। কিন্তু মোবাইল নিলেই কিন্তু শেষ। মোবাইল নেওয়া যাবে না এই সময়টা। মাথা জ্যাম হয়ে গেলে একটু বাবা-মার সাথে কথা বললো। অনেক মানুষের সাথে কথা বললে অনেক ফ্রি লাগে সত্যি বলতে। আমি কিন্তু নরমালি কথা বলতে অনেক পছন্দ করি মানুষের সাথে। অনেক মানুষের সাথে অনেক কথা বলি। কথা বলা হয় কি অনেক ভালো লাগে। তারপরে মিশা হয় অনেক কিছু। মানুষের সাথে বেশি করে কথা বলবা, নিজের কষ্টটা শেয়ার করতে চাইবা। সবার সাথে শেয়ার করার দরকার নাই আবার। এখন যদি তুমি টক্সিক ফ্রেন্ড এর সাথে বা ফ্যামিলি মেম্বার এর সাথে শেয়ার করো তাহলে তো সমস্যা। শেয়ার করবা কাদের? যাদের অবস্থা তোমাদের মতো। যেমন আমি। আমার অবস্থা কিন্তু তোমার মতোই ছিল। হুমায়রা আপু, আসিফ ভাইয়া, তারপর জিৎ ভাইয়া, জীবন ভাইয়া এরা সবাই কিন্তু তোমার টিচার না তোমার ফ্রেন্ড। এদের সাথে শেয়ার করতে পারো। অথবা টেলিগ্রাম গ্রুপে খুলে দেওয়া হয়েছে। জেনারেল ডিসকাশন এ কিছু কথা বলতে পারো। তবে একটু লিমিটেড অ্যামাউন্ট। এই ধরো ২-৩ ঘন্টা পড়ছি, তারপরে একটু ব্রেক নিচ্ছি এভাবে। মার্ক ভাই আমার মডেল টেস্টে ৭২ থেকে ৭৫ মার্ক আসছে। মার্ক কি বড় একটা মাথা ব্যাথার জিনিস। ফার্স্ট টাইম আমার মার্ক কত আসতো? তোমার মনে হয় মডেল টেস্টে? আমি যা বলি, যদি চাও আমাকে বলবা আমি স্ক্রিনশট দেখাতে পারবো। 65, 68 আমার থেকে বেশি মার্ক পেয়েছো তুমি। কিন্তু সেকেন্ড টাইমে আমার মার্ক কত আসতো গেস করতে পারবা? 91, 90, 85 এরকম থাকতো। এখন মার্ক বাড়ার উপায় কি? মার্ক বাড়বে কখন? এখন যখন আমি ভুল করব না। এখন আমি ভুল কখন করব না? যখন আমি এক্সামে সঠিক দাগাবো। সঠিক দাগানোর উপায় কি? প্র্যাকটিস, রিভাইজ, প্র্যাকটিস, রিভাইজ, প্র্যাকটিস, রিভাইজ। বারবার একই জিনিস আমি বলছি। প্র্যাকটিস, রিভাইজ, এক্সাম। এটাই ভুল কমানোর একমাত্র উপায়। প্রথমত তুমি ফিগার আউট করো তোমার ভুল যাচ্ছে কোথায়। হয় পিসিবি তে ভুল গেলে তোমার গ্যাপ আছে। আর পিসিবি যদি না হয়, তোমার সমস্যা হচ্ছে জিকে ইংলিশে। এখন পিসিবিতে যদি গ্যাপ হয় ফিক্স করো। কোনগুলা ভুল গেছে, কোন টপিক আমি পারছি না সেটা ফিক্স করো। আর জিকে ইংলিশে গেলে জিকে ইংলিশের বেশিরভাগ যায়। তুমি যদি খেয়াল করে দেখবা তোমার পিসিবি থেকে জিকে ইংলিশে বেশি ভুল যাচ্ছে। জিকে ইংলিশে একটু প্র্যাকটিসটার হারটা বাড়িয়ে দাও। যেগুলা ভুল হচ্ছে ওগুলা দাগায় দাও। এখন মডেল টেস্টে একটু মার্ক কম আসবে স্বাভাবিক। এখন তোমরা রিভিশন ফেজে তোমরা যাওনি।
ওইজন্য আগের চ্যাপ্টার গুলো তোমরা ভুলে গেছো, পরীক্ষাতে দাগাতে পারো না। একটু ধৈর্য ধরে পরীক্ষাটা দিতে থাকো, প্লাস রিভিশনটা দিতে থাকো। একটু ধৈর্য ধরো, 1.5 মাস পরে যে মডেল টেস্ট গুলো হবে, 1-1.5 মাস পরে, ততদিনে কিন্তু তোমার রিভিশন দেওয়া হয়ে যাবে। তখন দেখো মার্কটা কোথায় যায়। 10 সেপ্টেম্বরের দিকে সিলেবাস শেষ হবে, আমি কি বেশি পিছিয়ে গেছি? না, তুমি একবারে রাইট ট্র্যাকে আছো। 10 সেপ্টেম্বরে যদি তোমার সিলেবাস শেষ হয়, তোমার অক্টোবর, সেপ্টেম্বরে 20 দিন, অক্টোবরে 30 দিন, প্লাস নভেম্বরে দেখা যাচ্ছে ধরে নি 10 দিন। মোটামুটি তুমি কয়দিন পাচ্ছ? 60 দিনের মতো পাচ্ছ, বা 2 মাসের মতো পাচ্ছ। 2 মাসের মতো পাচ্ছ রিভিশন দেওয়ার জন্য শুধু। এখানে তোমার সিলেবাস শেষ অলরেডি। তোমার কিছু শিখার নাই। এখন করার কি আছে? তোমার সব রিকল করা, এক্সাম দেওয়া। রিকল করা, রিভাইজ দেওয়া, এক্সাম দেওয়া। এইটুকু। এইটুকুর জন্য 60 মাস। 60 মাসে আমাকে যদি এখন দাও, আমি 10 বারের থেকে বেশি বই শেষ করে দিতে পারবো। এই খুবই রাইট ট্র্যাকে আছো তুমি, ভালো আছো। তামিম, ভাই আমার ফার্স্ট ডিভিশনের এখনো কিছু বাকি আছে, যে আমার প্রতিনিয়ত ডিস্ট্রাক্ট করে যাই, মনে পড়া কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি না। নিজের মতো ধরে রেখে কিভাবে প্রতিনিয়ত হয়েছে আমি সবসময় নষ্ট করছি, আমি চান্স পাবো না, যারা পরিশ্রম করছে। এখন থেকে যদি পরিশ্রম শুরু করি, এখন থেকে যদি আমি শুরু করি হবে কিনা, আমি অলরেডি বলে দিয়েছি 2 বার। এখন থেকে শুরু করে এখানে যদি সন্দেহ থাকে হবে কিনা, তাহলে চান্স হবে না। যদি এটা প্রশ্নবোধক চিহ্ন হয়, চান্স হবে কি না, সন্দেহ যদি থাকে, চান্স হবে না। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমার চান্স হবেই, 3 মাস হোক, 2 মাস হোক, 1 মাস হোক, চান্স হবেই, এই মেন্টালিটিতে যদি নামো, চান্স হবে। ভাই আমার মোটামুটি জিকেই এখন থেকে শুরু করলে কতদিনে শেষ করলে ভালো? তুমি যদি এখন থেকে শুরু করতে চাও, ভালোভাবে যদি শুরু করো, তুমি 1.5 থেকে 2 রেগুলারলি যদি পড়ো, রেগুলারলি মানে কি প্রতিদিন বলেছি, রেগুলারলি যদি পড়ো, তাহলে তোমার 1.5 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। মানে বলতে চাচ্ছি মডেল টেস্ট আগে শেষ হয়ে যাবে, ভালো মতো শেষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা রেগুলার থাকতে চাই না, আমরা একদিন পড়ি, 2 দিন পড়ি না। এটা করলে কিন্তু হবে না আপু। এই যে আমারও এখন মনে হয় 19 এর বই 3 মাসে শেষ করতে পারবো, যে ওই সময় 2 আর অনেক কম মনে হতো। এক্স্যাক্টলি, তুমি যত পড়তে থাকবা, যতবার পড়া হয়ে যাবে, তোমার মনে হবে বইটা তত ছোট। এখন আমাদের মেডিকেল বই যখন আমরা দেখি, মনে হয় এই হিউজ। সেদিন আমাদেরকে একটা স্যার বলছিল, আমাদের 5th ইয়ারে সম্ভবত একটা বই আছে, ডেভিডসন মেডিসিন সামথিং, সবচেয়ে হার্ড বই দেখা যাচ্ছে, অনেক মোটা। স্যার বলছিল আমি 30 মিনিটে শেষ করে দিতে পারবো। এখন আমি যদি আমার মেডিকেল ফিজিওলজির বই দেখি, গাইটন, তোমার অনেকে গাইটন চিনো কিনা, এই মোটা, আমার থেকে ওজন বেশি ওর, ওই বইটা দেখলে আমি মনে হয় মরে যাবো। কিন্তু আমি যদি আমার ইন্টারের বইটা দেখি, অনেক বড় ছিল, কিন্তু তাও মনে হয় আমি হচ্ছে দুই 2 মাস দিলে আমি গোটা বইটা শেষ করে দিতে পারবো। কারণ কি? আমার অনেকবার রিভিশন দেওয়া হয়েছে। ওই স্যারের কারণ কি? স্যার মোটামুটি পুরা জীবন 20 বছর ধরে ওই বই পড়াচ্ছে। ওই বই পড়াচ্ছে, ওইজন্য এই মোটা বই 2 মাসে শেষ করে দিতে পারবে। তো যে জিনিসটা তুমি বারবার করবা, সেই জিনিসে তোমার টাইম কমে আসবে। এটাই বাস্তব, এটাই দুনিয়ার নিয়ম। এভাবেই দুনিয়া সেট করা। যতবার পড়বা, ততবার। এখন একটা কথা বলি, দেখো কোরআনে যারা হাফেজ হয়, ওরা কি সারাদিন পড়ে? পড়ে না। ওরা করে কি? ঘন ঘন পড়ে। এইজন্য এত বড় কোরআন, সব লাইন বাই লাইন, হরফ বাই হরফ সূরা ওদের মাথায় সেট হয়। কেন? কারণ ওরা রুটিন মাফিক প্রতিদিন অল্প, 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 অল্প করে পড়ে এবং রিভিশন দেওয়া শুরু করে। তোমরা যদি কেউ হাফেজ হও, তাহলে হাফিজ হাফেজ হও কোরআনের, তাহলে জানার কথা, অথবা যদি কথা-টথা বলে থাকো, তাহলে জানার কথা। ওরা প্রতিদিন অল্পটুকু পড়ে, বেশি না কিন্তু, 2 থেকে 3 পেজ। আজকে 2 থেকে 3 পেজই পড়বো, কিন্তু পড়বো প্লাস পরের দিনেও আবার পরের দিনেও পড়বো। এরকম করে রেগুলারিটি মেইনটেইন করে। এইজন্য এত বড় কোরআন ওদের মাথায় সেট হয়ে থাকে। রেগুলারিটি জিনিসটাই এরকম। তুমি যদি রেগুলার থাকো, রিভাইজ দাও, তোমার টাইম কমতে বাধ্য, পড়া মনে থাকতে বাধ্য। জিকেই দিনে 2-2.5 ঘন্টা প্র্যাকটিস করা এনাফ, মোর দ্যান এনাফ। আমি তো 2-2.5 ঘন্টাও করতাম না। আমার 1.5 থেকে 2 ঘন্টা করতাম আমি। সেখান থেকে কি আমি জিকে তে যে 15 এর মধ্যে 13 এর মতো, মনে হয় 13 তুলতে পারিনি। ইংলিশে কি 15 এর মধ্যে 14 তুলতে পারিনি? অবশ্যই পেরেছি। তুমি কেন পারবা না? অবশ্যই এনাফ। কামরুন নাহার, আমার মোটামুটি পড়া আছে ভালো, কিন্তু এখন যদি আমি 15 দিনের মধ্যে শর্ট রিভ দেওয়া শুরু করি, কিন্তু নাকি ব্রড রিভ দিব। মডেল টেস্ট 73 থেকে 85 এর মধ্যে আসে। এখন কোয়ালিটি আর কোয়ান্টিটি দুই রকম বিষয়। তুমি যদি কোয়ালিটি এনশিওর করতে চাও, কোয়ালিটি মেইনটেইন হবে না, কিন্তু কোয়ান্টিটি মেইনটেইন হবে না, কিন্তু কোয়ালিটি এনশিওর করা তোমার বেশি ইম্পর্টেন্ট। এখন আমি রিভিশন দিচ্ছি,
বলার জন্য যে আমি 10 বার রিভিশন দিয়েছি, এই বলার জন্য যদি রিভিশন দিই কিন্তু কোয়ালিটি যদি মেনটেন না করি, ভালো মতো যদি রিভিশন দিই তাহলে তো কাজে দিবে না। তুমি রিভিশন শর্ট টাইমে দেওয়ার দরকার নাই এখন, শর্ট টাইমে দেওয়ার সময় আছে পরে, লাস্টে 1.5 মাস শর্ট টাইম দিতে হবে। এখন তুমি ভালোভাবে রিভিশন দাও, মানে ডিটেলস টু ডিটেলস, দাগানো লাইন, ফুল বায়োলজি ক্ষেত্রে ফুল লাইন একবারে ভালোভাবে A to Z ভালো মতো রিভিশন দাও। একবার হলে একবারই রিভিশন দাও, যদি টাইম না থাকে একবার হোক, দরকার হলে 2 বার হোক, একবার হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু ভালো মতো এখন রিভিশন দাও। কারণ এখন যদি তুমি ভালো মতো রিভিশন দিতে না পারো, এখন তো তোমার সময় আছে। যে লাস্টের দিকে তুমি দেখা যাচ্ছে একদিনে ৩-৪ টা পেপার দিতে হবে, তুমি সময় পাবা না। তখন তুমি কিভাবে রিভিশন দিবা? ভাই এক্সট্রা ইনফো কেটে বইয়ে সেট করা কি ঠিক? ভেরি গুড, ভেরি গুড। আমি নিজেও এটা করতাম। ফার্স্ট এ ৬ মাস তো আমার জুন জুলাই পর্যন্ত আমার তো এক্সট্রা ইনফো ছিল না। এক্সট্রা ইনফো তাহলে পড়তাম কিভাবে? মেডি যে সহায়ক বইগুলা দিত, সেই সহায়ক বইগুলো আমি কেটে বই লাগায় নিতাম। পিডিএফ দেখতাম, পিডিএফ দেখে যেগুলো এক্সট্রা ইনফো দাগানো থাকতো সেগুলো আমি বই লিখে নিতাম। তোমার যদি বই থাকে তুমি কেটে লাগাতে পারো। এক্সাক্টলি এটাই মেইন বিষয়। বইটা আমার গোছাতে হবে। এক্সট্রা ইনফোর ক্ষেত্রে আমাকে বইটা গোছাতে হবে। এখন গোছাবো মানে কি? লাস্টের দিকে কি তুমি ৩-৪ টা বই খোলার টাইম পাবা? পাবা না। তুমি একটা বই খোলার টাইম পাবা। ওই একটা বই যেন ১০০০ টা সব মানে ৩-৪ টা বইয়ের ইনফো থাকে অথবা ২ টা বইয়ের ইনফো থাকে, এক্সট্রা রাইটারের ইনফো। সেইভাবে তোমাকে ব্যবস্থা নিতে হবে। কি করবা? এক্সট্রা রাইটার ছিঁড়ে রেখে দাও। যদি ছোট, ছোট ইনফরমেশন ইম্পোর্টেন্ট লেখো, লিখে হাইলাইটার দিয়ে মার্ক করে দাও। যেগুলো অনুশীলন আছে সেগুলো দাগিয়ে নিও। তারপর যদি মনে হয় যে সহায়ক বই থেকে কিছু লাগবে কেটে, কেটে ছিঁড়ে রেখে দাও। সমস্যা নাই তো। খুবই ভালো। এরকম স্টেপ আমিও নিতাম। আমার বই যদি দেখো তাহলে দেখবা প্রচুর লেখা, বই কাটা ছিঁড়া হেন-তেন ভালো। গ্রুপ ভার্ব মানবিক গুণাবলী ভুল যাচ্ছে। মানবিক গুণাবলী মাথা যদি ঠান্ডা থাকে তাহলে ভুল যাওয়ার কথা না। কারণ মানবিক গুণাবলী খুবই সহজ হয়। আমার ফ্রেন্ডদের পরীক্ষা যখন দিয়ে আসি মেডিকেলের, সেদিন আমি আমার ফ্রেন্ডদেরকে যখন জিজ্ঞাসা করলাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা মানবিক ভুল করেছে। মানে জানা জিনিসগুলা ভুল করেছে। কেন? কারণ তারা প্যানিক খেয়ে গেছে। তাদের মাথা ঠান্ডা ছিল না। কিন্তু আমি পরীক্ষার আগের রাতে, পরীক্ষার দিন সকালে প্রচুর রিল্যাক্স ছিলাম। প্রচুর পরিমাণে রিল্যাক্স হয়ে গেছিলাম যে চান্স আমার হতে বাধ্য, আমার হবে। যদি মেডিকেলে একজনও চান্স পায় সেটা আমি, যদি চান্স আমি না পাই কেউ চান্স পাবে না। এরকম একটা মেন্টালিটি ছিল। আমি মোটামুটি কনফিডেন্স ছিলাম যে আমার চান্স হতে বাধ্য হবেই। এজন্য আমি ঠান্ডা ছিলাম। ঠান্ডা মাথা যদি করি, অনেক টাইম তো দিয়েছে। তাড়াহুড়া কেন? ১ ঘন্টা ১৫ মিনিট কিন্তু হিউজ টাইম মেডিকেলের মতো ১০০ টা কোয়েশ্চেনে। তো এই ঠান্ডা মাথায় ছিলাম। ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা ভালো মতো করে অ্যান্সার করবা। তাইলে তোমার মানবিক গুণাবলী ভুল হবে না। কারণ এত হার্ড কিছু দেয় না মানবিক গুণাবলীতে। এই যেমন একটা কোয়েশ্চেন ছিল না? তোমার বন্ধু যদি পরীক্ষায় ফেল করে, তুমি তাকে কি দিবা? কি দিব? সহানুভূতি দিব ভাই। আজব বিষয়। এগুলো তো ভুল হওয়ার কথা না। এক্সট্রা ইনফো নিয়ে বলেন, এটা কি ম্যান্ডেটরি? এটা তখনই ম্যান্ডেটরি যখন তোমার ফার্স্ট রাইটারের ইনফো শেষ। এখন তোমার যদি ফার্স্ট রাইটারের ইনফো যদি না হয়ে থাকে, তখন তোমার এটা পড়ার কোনো দরকার নাই। তুমি আগে এনশিওর করবা তোমার মেইন রাইটারে 80% থেকে 90% ইনফরমেশন পারো। মেইন রাইটার থেকে কোশ্চেন করলে আমি ভুল যাচ্ছে না। এটা এনশিওর যদি করতে পারো তাহলে সেকেন্ড টাইমের হিসেবে আমি উৎসাহ দিব যে আমি এক্সট্রা রাইটার ইনফো পড়ার। কারণ এক্সট্রা রাইটার থেকে ২-১ টা যদি আসে সেটা তো পারতে হবে। তুমি আগে যদি তোমার মনে হয় যে আমার 80% ইনফো পারি, 90% ইনফো পারছি মেইন রাইটারের, তাহলে তুমি এক্সট্রা ইনফোতে যাও। আর যদি তোমার মনে হয় না আমি মেইন রাইটার পারি না, কোনো দরকার নাই এখন যাওয়ার। পরে যেও, আগে মেইন রাইটারটা শেষ করো। তবে মেইন রাইটারের অনুশীলনী করা ম্যান্ডেটরি। বারবার বলি, মেইন রাইটারের ইনফো ম্যান্ডেটরি না। অনুশীলনীটা ফরজে আইন। ইফতেখার মাহিম ডিফল্টার। ভাইয়া গ্রুপ ভার্ব মানবিক ভুল যাচ্ছে। মানবিক তো বললাম। এখন গ্রুপ ভার্বে কি বলবো? গ্রুপ ভার্ব ইংলিশে ভুল যাওয়ার একটাই উপায়, মানে একটাই সলিউশন। তোমাকে বারবার কোশ্চেনটা করে যেতে হবে, সলভ করে যেতে হবে। তুমি যদি গ্রুপ ভার্বে ধরো ক্লাস করলা, ক্লাস করে যতটুকু বুঝবা, যতটুকু ইনফরমেশন তোমার মাথায় থাকবে, তার থেকে বেশি মাথায় থাকবে তুমি যদি কোশ্চেনটা প্র্যাকটিস করো। একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করো। বললাম তোমার তো আমি কাজ কমায় দিলাম। কাজ কমায় দিলাম তোমার। 50% তো কমায় দিলাম। দেখা যাচ্ছে বিসিএস, ম্যাথ, ড্যাট, ডিউ এগুলা পড়লেই হয়ে যায়। এ বাদে তো পড়ার দরকার নাই এখন যদি পেইন মনে হয়। ভাইয়া নাও মাস্টার বুক প্র্যাকটিস করব। মাস্টার ইংলিশ বুক যদি প্র্যাকটিস করতে চাও ভালো, অনেকে অনেক প্র্যাকটিস করার অনেক সুযোগ দিয়ে থাকে। ৪-৫০০ টা করে কোশ্চেন থাকে পার টপিকে, অনেক প্র্যাকটিস হয়। যত প্র্যাকটিস তত মাথায় থাকে। কিন্তু যদি বলো যে এত পারছি না, তাহলে তুমি কম্প্যাক্ট বুক হিসেবে
আমাদের বইটা করতে পারো। এই বই কিন্তু কম্প্যাক্ট। আমি যেমন বললাম জিকে তে কাজ করেছি, ইংলিশের ক্ষেত্রেও সেম অনেকজন কাজ করেছে। ওখানে করে কি যেগুলা শুধুমাত্র লাগবে, তোমার কিন্তু চাকরির এক্সামের কোশ্চেন গুলো লাগে না মেডিকেলে, খুব একটা এত হার্ড দেয় না। এগুলো আমাদের লাগবে না। তো এরকম ছাড় বাছ কাটাই বাছাই করে যতটুকু লাগবে শুধুমাত্র ততটুকু দেওয়া আছে। যদি মনে হয় আমি প্র্যাকটিস করতে পারবো, আমার টাইম আছে, তুমি করো, নো প্রবলেম। যদি মনে হয় যে পেইন লাগছে, তাহলে তো করা দরকার নাই, এই বইটা করতে পারো। আপনার মতো এমন মেন্টালিটি আনবো কিভাবে? হ্যাঁ, মেন্টালিটি অনেক বড় একটা জিনিস মেডিকেলে। কনফিডেন্স মেন্টালিটি এটা অনেক বড় বিষয়। ফার্স্ট টাইমে আমি এখন গল্প করি, তোমার ফার্স্ট টাইমের গল্প করি আমাদের। ফার্স্ট টাইমে আমি কিন্তু কখনোই ভাবিনি আমার ঢাকা মেডিকেল হবে। আমি ফার্স্ট টাইমে আমি ছোট থেকেই খুব পড়াশোনায় আনমনা ছিলাম। আমার রোল ছিল ৩০-৩৫ এর মতো। খুব টপার, সো কল্ড টপার এরকম কিন্তু আমি ছিলাম না ছোট থেকে। তো মেডিকেল অ্যাডমিশনে ওই ছোট থেকে এরকম মেন্টালিটি হয়ে আছে যে আমি এভারেজ দিয়ে কিছু একটা পাবো। তো ফার্স্ট টাইমে আমারও সেম ছিল যে ঢাকা মেডিকেল হবে না। আমার কোন একটা মেডিকেল হলেই হলো। আল্লাহ দিলেই হলো। বিভাগীয় চেয়েছিলাম, হলে হলো বিভাগীয় গুলা। কিন্তু এই মেন্টালিটি থাকলে কি হয়? একটা কথা আছে না, শুট ফর দ্য স্টারস ল্যান্ড অন দ্য মুন। নাকি ভুল বললাম? না ঠিকই বলেছি। যাই হোক। তো যখন তুমি টপ কিছুতে চিন্তা করবা, চিন্তা ভাবনা করবা, তোমার মেন্টালিটি যখন টপে থাকবে, তোমার টার্গেট যখন টপে থাকবে, তোমার টপে যেতে বাধ্য। যদি টপে না যাই, সেকেন্ড ফ্লোরে যাবে। তাই না? এখন যদি তুমি চিন্তাই করো আমি লাস্টের দিকে পাবো, লাস্টের দিকে কিছু টার্গেট করব, তাহলে কিন্তু তুমি আর উপরে যেতে পারবে না। তোমাকে নিচে নেমে আসতে হবে। সো সবসময় টার্গেট করবো আমি টপে থাকবো। টপে থাকবো মানে কি আমি সব পারবো, আমি সব করবো, আমি সব পারবো। যা করা দরকার মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমি সব করব। যদি মনে হয় একটা বই ৫ বার রিভিশন দিতে হবে, ৫ বারই দিব। যদি মনে হয় ১০ বার, আমি একটা বই একটা চ্যাপ্টার পার চ্যাপ্টার ইম্পোর্টেন্ট গুলা ১৭-১৮ বার করে পরীক্ষা দিয়েছি। কারণ কি? মানে রিভিশন দিয়েছি। কারণ কি? আমাকে চান্স পেতেই হবে। এই চ্যাপ্টার থেকে ভুল করা যাবেই না। এটা হচ্ছে মেন্টালিটি। কনফিডেন্ট থাকতে হবে। তুমি এতদিন ধরে পড়ছো, ফার্স্ট টাইমাররা পড়ছে কখন? যারা তো অ্যাডমিশনে যারা ঢুকছে ৩ মাসে পাবে। আর তুমি পড়ছো ৮ মাস ধরে। তোমার ৩ মার্ক কাটছে, ৩ মার্ক যাক, জাহান্নামে যাক ৩ মার্ক। ৩ মার্কের কথা মাথায় আনার দরকার নাই। আমার মার্ক ছিল 89, ৩ মার্ক কাটাতে কি যায় আসে? কাটলেও ডিএমসি, না কাটলেও ডিএমসি। ৩ মার্কের কথা মাথায় আসার দরকার নেই। আমি মার্ক পাবো একবারে ১০০ তে ১০০ পাওয়া যদি সম্ভব হয়, আমাকে ১০০ তে ১০০ পেতে হবে। যে তুমি এতদিন ধরে পড়ছো, এত ডিটেইলসলি পড়ছো, এতবার রিভাইজ দিচ্ছ, এক্সট্রা ইনফো পড়ছো, এত জায়গায় এক্সাম দিচ্ছ, প্র্যাকটিস করছো। তোমার কেন চান্স আটকাবে? যদি আল্লাহ সহায় হয়, যদি তোমার ভাগ্যে থাকে, আল্লাহর কাছে যদি ভালো মতো চাও যে আল্লাহ আমাকে পেতে হবে, আল্লাহ আমাকে একটা সিট দাও, তাহলে তোমার কেন চান্স মিস যাবে? যদি বলি একটা চ্যাপ্টার থেকে মেডিকেলে আসার মতো কোশ্চেন যদি ৩০০ টা থাকে, তুমি প্রতিদিন যদি ১০০ টা করে সলভ করো, ৩ দিনে তোমার ৩০০ টা এমসিকিউ করা হয়ে যাচ্ছে। ওই এটার মধ্যে তুমি এক্সাম দিচ্ছ, তার মধ্যে ২০০ টা ঠিক হচ্ছে, ১০০ টা হচ্ছে ভুল। এই ১০০ টা ভুল নিয়ে কাজ করবা, আস্তে, আস্তে কমতে, কমতে দেখা যাচ্ছে ৩০০ টার মধ্যে ৩০০ টাই পারবা। এখন তুমি যদি একটা চ্যাপ্টারের মধ্যে মেডিকেলে আসার মতো সম্ভাব্য কোশ্চেন সবই পারো, জিকে ইংলিশে ভালো পারো, তাহলে তুমি চান্স মিস যাবে কেন তোমার? কনফিডেন্স থাকবা। কনফিডেন্স যদি থাকো, তোমার মাথা ঠান্ডা থাকবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা রাখা খুবই ইম্পোর্টেন্ট, খুবই, খুবই, খুবই। পরীক্ষাতে যদি মাথা ঠান্ডা থাকে, তাহলে তুমি কিন্তু আউটপুট দিতে পারবা। না হলে কিন্তু জানা জিনিস ভুল চলে আসবে। তো মাথা ঠান্ডা থাকবে কখন? যখন তোমার কনফিডেন্স থাকবে যে না আমি চান্স পাবো, আমি পেয়ে গেছি, আমি পাবো। খালি আরেকটু স্টেপ বাকি আছে। একটু প্র্যাকটিস করি বেশি করে। যা, যা রিভিশন দিতে বলছে ভাইয়ারা তাই করি। যেভাবে ক্লাস চলছে ওভাবে করি। সেশন নিলে একটু কনফিডেন্স বুস্ট হয়। সেশন নিলে একটু কনফিডেন্স বুস্ট হয়। আজকে একটু মাথা হালকা লাগছে। এইজন্য তো প্রতি মাসে বা ১৫-২০ দিন পর, পর একটা সেশন নেওয়ার ব্যবস্থার কথা চলছে। তোমরা যদি আগ্রহী হও তাহলে কিন্তু এই সেশনটা আমরা নিবো। প্রতি দেখা যাচ্ছে ১০-১৫ দিন, ২০ দিন, ৩০ দিন পর, পর। শুধু সেশনও নিবো না, এরকম গাইডলাইনও দিব না। সাথে, সাথে কি করব? একটু Q&A টাইপের কোয়েশ্চেন ধরবো। যে একটু বলো তো এই জিনিসটার অ্যান্সার কি? এই জিনিসটার অ্যান্সার কি? এরকম মাঝে, মাঝে কোয়েশ্চেন ধরবো। রিভিশন সাবজেক্ট ওয়াইজ দিব কিনা প্রতিদিন এপিসিবি একটু রিভাইজ দিব। সাবজেক্ট ওয়াইজ না দিয়ে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া ভালো। এইজন্য একটা রুটিনের আন্ডারে থাকা ভালো। তোমরা একটা নিজস্ব রুটিন যদি করতে পারো ভালো, যে আজকে এটা, এটা পড়বো। যদি না হয় অলরেডি তোমাকে দেখো, অলরেডি তোমার রুটিন বানানো আছে। এই রুটিনটা কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে। তোমরা চাইলে এই এক্সামের আন্ডারে রিভিশনটা সাজাতে পারো। যদি বলি যে ৫ সেপ্টেম্বর উদ্ভিদ বিজ্ঞানে ১ আর ২ আছে, ৭ সেপ্টেম্বরে হচ্ছে প্রাণীবিজ্ঞানে ১, ২, ৫ আছে। এভাবে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়া যাবে না? এখানে একদিন উদ্ভিদ, একদিন প্রাণী, একদিন রসায়ন, পরের দিন উইকলি। এভাবে কিন্তু রিভিশন দিলে খুবই ইফেক্টিভ। এটা আমি করেছিলাম। আমিও কিন্তু এরকম একটা রুটিনের আন্ডারে ছিলাম। এই রুটিনের আন্ডারে আমি রিভিশন দিয়েছিলাম। তো কি হয়েছিল কি? ভাইয়ারা তো এক্সপেরিয়েন্স ভালো মতো সাজিয়ে দিয়েছিল। ২ নাম্বার কথা আমি একটা রুটিনের আন্ডারে আছি। রেগুলারিটি মেইনটেইন হচ্ছে। এই রেগুলারিটি মেইনটেইন করাটা মেইন বিষয়। তুমি যদি সাজেস্ট করব তোমাকে, এই রুটিনের আন্ডারে তুমি এক্সামটা দেওয়া শুরু করো।
একবার যদি চান্স মিস হয় তখন কি করব? ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন নিইনি, এবার অনলি সেকেন্ড টাইমে নিচ্ছি। একটা মজার গল্প শুনবা? যে তুমি বললা ফার্স্ট টাইম আমি মেডিকেল প্রিপারেশন নিইনি, তো আমি আমাদের অ্যাডমিশন শুরু হয়েছিল 2024 সালের অগাস্ট মাসে 7 তারিখে সম্ভবত। আর আমি মেডিকেলের জন্য ভর্তি হয়েছিলাম 4 তারিখে, মানে 3 দিন আগে কোচিং এ। মানে আমি এতদিন ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং এ অ্যাসপায়ারেন্ট ছিলাম। আমি বায়োলজি ভালো পারতাম, ঠিক আছে। কিন্তু আমার ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু মেডিকেল ওয়াইজ ছিল না পড়া। জিকে, ইংলিশ আমার 0। ইংলিশ ছিল, জিকে আমার 0। তো আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট, কিন্তু অনেক চিন্তা ভাবনা করলাম, যে ভাবলাম ভেবে টেবে আমি মেডিকেল দিব, চিন্তা ভাবনা করলাম। কিন্তু একটু লেট হয়ে গেছিল। কখন লেট হয়েছিল? মানে 3 দিন আগে আমি ডিসিশন নিলাম যে আমি মেডিকেলের পরীক্ষা দিব। তো আমি যেদিন ১ম পরীক্ষা দিতে যাই, ১ম পরীক্ষাতে আমি ৫০ টার মধ্যে ৫০ টা দাগায় দিয়েছি। দিয়ে আমি আমার ফ্রেন্ডকে বলছি, "কিরে ৫০ টা দাগাইছি আমি, তোরা দাগাসনি কেন?" বলছে, "নেগেটিভ মার্কের জন্য।" আমি তো বুঝলাম না ভাই, নেগেটিভ মার্ক কি? আমি মেডিকেল এখন ডিএমসি তে পড়ছি, কিন্তু আমি ফার্স্ট টাইম আমি জানতামও না যে মেডিকেলে নেগেটিভ মার্কিং হয়। একটা ভুল দাগালে -0.25 করে কাটে, এটা আমি জানতামও না। আমার কিন্তু ফার্স্ট টাইম এর প্রিপারেশন ছিল মেডিকেলের? ছিল না। মানে প্রিপারেশন ছিল, কিন্তু একাডেমিক আমি কিন্তু মেডিকেল ওয়াইজ ইউস করিনি। আমি ইঞ্জিনিয়ারিং ওয়াইজ ইউস করেছিলাম। তো আমি যদি এখান থেকে আসতে পারি, আমার কিন্তু ফিজিক্স, ইভেন আমার ফিজিক্স বই ছিল না। আমার কেমিস্ট্রি বইও ছিল না। আমার কেমিস্ট্রি, ফিজিক্স বই কিছু ছিল না, কিন্তু হাজারী স্যারের বইয়ের। গুহ স্যারের বই ছিল, কিন্তু মেডিকেলে যেটা লাগে না, ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে। আমি হাজারী স্যারের বই কিনেছিলাম মেডিকেল অ্যাডমিশনের সময়। সেখান থেকে যদি আমি ওভারকাম করতে পারি, তুমি কেন পারবা না? দিন শেষে আমিও মানুষ, তুমিও মানুষ। আমি এখান থেকে, আমি যেখানে নেগেটিভ মার্ক সম্পর্কে আমি জানতাম না। আমার কাছে হাজারী স্যারের বই নাই, ইশাক স্যারের বই নাই। এখন যদি বলতে চাই, আমি কিন্তু ফিজিক্স এর বই আমার ছিল না, আমি ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে পড়েছি। সত্যি কথা। তো এরকম অবস্থা থেকে যদি আমি ওভারকাম করতে পারি, কেন পারবা না তুমি? ইন্টারন্যাশনাল কোন টপিক পড়বো, কতটুকু পড়বো? ইন্টারন্যাশনালে তুমি এই কথাটা একটু টেলিগ্রামে ফারিয়া আপুকে বলবা, ফারিয়া আপু বলে দিবে ইন্টারন্যাশনাল কি ইম্পোর্টেন্ট। ইন্টারন্যাশনাল কিন্তু সব পড়তে হয় না। যেমন সারাদিন যদি আমি মুদ্রা-ফুদ্রা হ্যান-ত্যান পড়ে মাথার মধ্যে গেজাই, মনে থাকবে না কিন্তু। কিন্তু আমি জানি কি আসবে। আমার মহাদেশ সম্পর্কে কিন্তু ইনফরমেশন আসবে। দেশ সম্পর্কে কিন্তু ইনফরমেশন আসবে। বড়, বড় প্রণালী, সমুদ্র সৈকত, এগুলা সম্পর্কে ইনফরমেশন আসবে। তো কোন টপিক গুলা পড়বো, এটা ইম্পোর্টেন্ট ওয়াইজ, এটা একটু টেলিগ্রাম গ্রুপে ফারিয়া আপুদেরকে বলবা, ফারিয়া আপুরা দিয়ে দিবে। জিকে তে যারা মেন্টরটা আছে, মেন্টররা দিয়ে দিবে, আমরা দিয়ে দিব। জিকেই বই জিকেই যে বই পড়ি বারবার ফুল পড়বো, নাকি একবার ফুল ভালো করে পড়ি, ইম্পোর্টেন্ট জায়গাগুলো মার্ক করে? হ্যাঁ, এটাই। যেভাবে আগাচ্ছ এটা ঠিক আছে। তোমার নাম কি? কামরুন নাহার। ১ম বার তো ফুল পড়া হয়ে গেছে। আশা করি তুমি ফার্স্ট সেমে যখন পড়েছো ফুল পড়েছো। এখন যখন যেটা পড়বা, অনলি দাগানো গুলা, ইম্পোর্টেন্ট গুলা। জিকে তে কিন্তু সব লাগে না, ইম্পোর্টেন্ট গুলা। ইম্পোর্টেন্ট গুলা পড়বা, প্লাস বিসিএস ম্যাট ড্যাট ডিউ যত কোশ্চেন সলভ করবা। সব পড়ার দরকার নাই। দাগানো গুলা পড়বা জিকের জন্য। ক্লাসে যেগুলা ভাই আপুরা বলে দেয় সেগুলা, প্লাস এই যে যেটা বললাম, মিসেস ম্যাট ড্যাড ডিউ কোশ্চেন সলভ এগুলো। দেখেছো? আমার বন্ধু ইফতেখার মাহিম কমেন্ট করেছে ডিফল্টার। সেশন নিলে একটু কনফিডেন্স বুস্ট হয়। আচ্ছা ভাইয়া, একবার পড়ার পর কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় আবার বই এর ওই জায়গায় দেখি কোথায় থেকে কিভাবে কোশ্চেন হয়েছে, কিন্তু একবার ফুল বই পড়তে মন চায় না। আবার ফুল বই পড়তে মন চায় না, বায়োলজির ক্ষেত্রে এটা করো না। আমি সাজেস্ট করব সেকেন্ড টাইমার, যেহেতু আমিও সেকেন্ড টাইম, তুমিও সেকেন্ড টাইমার, একটা সিক্রেট বলি, বায়োলজিতে ভালো মার্ক করার কিন্তু উপায় হচ্ছে ফুলটা পড়া। যদি তোমার বেসিক ঠিক থাকে, যদি তুমি ফুল পড়ো, তোমার কিন্তু বায়োলজিতে অনেক মার্ক চলে আসে। অনেক মার্ক যখন পাবা, কনফিডেন্স পাবা নিজের মধ্যে। কনফিডেন্সটা তোমাকে মেডিকেলে হেল্প করবে চান্স পাওয়াতে। তো বায়োলজিটা একটু ট্রাই করো ফুল পড়ার। মন চায় না চাইলে, মন কি করতে চায়? মন তো ভালো পড়তে চায় না কখনোই। হ্যাঁ। মোটামুটি শেষের দিকে ভাই আপনি আচ্ছা। হুম। তো আচ্ছা ঠিক আছে। তো মন চাই, মন চাই কি? ভালো কিছু পড়াশোনা করতে মন চায়? অবশ্যই চায় না। আমি এখন মেডিকেলে কি পড়তে মন চায় আমাদের? চায় না, বাধ্য হতে হয়। কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে, তাই না? এখন তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও, একটা স্যাক্রিফাইস করতে হবে না তোমাকে? একটু বায়োলজিটা ফুল পড়ার চেষ্টা করো। ফিজিক্স, কেমিস্ট্রি পেইন মনে হলে দরকার নাই। জিকে, ইংলিশ তো বললামই। ফিজিক্স, কেমিস্ট্রি পেইন মনে হলে দরকার নাই, দাগানো পড়ো। বাট বায়োলজি একটু চেষ্টা করো। কারণ বায়োলজিতে ৩০ মার্ক তো হিউজ মার্ক। আর বায়োলজি অনুশীলনী থেকে খুব একটা স্যাররা তুলে দিতে চায় না। বায়োলজিটা পেঁচাতে চায়। তো এখানে যদি করো, ফুলটা পড়ো, একটু অ্যাডভান্টেজ পাবা। ছোট বোন হিসেবে একটু সাজেস্ট করছি। সেকেন্ড টাইমার হিসেবে একটু সাজেস্ট করছি। এটা একটু ফুলটা পড়ার চেষ্টা করবা।
অনুশীলনী শুধু সলভর ডাই থেকে করতে হবে নাকি অনুশীলনীর মধ্যে করতে হবে? সলভর ডাই বইটা আসলে কি? যত রাইটারের বই আছে তোমার সব রাইটারের অনুশীলনীর কোশ্চেন ব্যাংকটা তুলেছে, কম্প্যাক্ট করেছে, বহুপদীগুলা বাদ দিয়েছে, উদ্দীপকগুলা বাদ দিয়েছে। তারপরে যেগুলো কোশ্চেন রিপিট হয় সেগুলো হচ্ছে একটা করে দিয়েছে। এইগুলা করে একটা বই বানিয়েছে। ওই বইটার নামই হচ্ছে সলভর ডাই। তুমি যদি সলভর ডাই করো তোমার কিন্তু আলাদাভাবে করতে হচ্ছে না। তোমার যদি মনে হয় আমার সলভর ডাই করতে ভালো লাগছে, এটা কি হলো? তোমার যদি মনে হয় আমার সলভর ডাই পড়তে ভালো লাগছে, তুমি সলভর ডাই পড়ো। ওখানে সব অনুশীলনী বইয়ের ইনফো আছে। কম্প্যাক্ট করা। ওখানে বহুপদী নাই। ওইখানে তোমার উদ্দীপক নাই। ওইখানে তোমার ম্যাথমেটিক্যাল হাবিজাবি জিনিসপাতি নাই। সলভর ডাই করতে পারলে ভালো। যদি মনে হয় না পারছি না, নিজে, নিজে সলভ করো। বই থেকে সলভ করো। কিন্তু বই থেকে সলভ করলে হয় কি? ফিজিক্স এর ক্ষেত্রে বিশেষ করে এটা হয় যে আমার ১ নাম্বারটা লাগবে কিন্তু ২ নাম্বারটা বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ। ৩ নাম্বারটা ভার্সিটি স্ট্যান্ডার্ড ম্যাথ। কিছু, কিছু লাগে, কিছু, কিছু লাগে না। ফিজিক্স এর ক্ষেত্রে সাজেস্ট করব তুমি হচ্ছে সলভর ডাইটাই করো। কেমিস্ট্রি ক্ষেত্রে বলব হাজারী স্যারেরটা অনুশীলনী পিছে করো, কবিরেরটা সলভর ডাই থেকে করো। আর বায়োলজি থেকে সাজেস্ট করব বায়োলজিতে খুব একটা নাই আজমলের স্যার। আজমল স্যারের বই। আজমল স্যারের ওই অনুশীলনী করার কোনো লাভ নাই। তার থেকে ভালো আজমল স্যারের ওই অনুশীলনীটা সলভর ডাই থেকে করো। এক্সাম কি নভেম্বরে হওয়ার চান্স আছে? নভেম্বরে হওয়ার 99% চান্স আছে এক্সাম। যেহেতু ভার্সিটি অলরেডি এক্সাম ডেট দিয়েছে ডিউ ১২ ডিসেম্বর। নভেম্বরের শেষের নভেম্বরের কোনো এক শুক্রবারে প্রথম প্রথম দিকে না হয়তো নভেম্বরের শেষের দিকে কোনো এক শুক্রবারে এক্সামটা হবে। তবে আমার টার্গেট থাকবে কি? আমার টার্গেট নভেম্বরের ১ তারিখে এক্সাম। নভেম্বরের ১ তারিখে এক্সাম হলে যেন আমি মেডিকেলে চান্স পাই সেই টার্গেট অনুযায়ী জানতে হবে। আমার কি টার্গেট ছিল? আমার এক্সাম হচ্ছে ১২ ডিসেম্বর ২০২৫। আর আমার টার পড়াশোনা হয়ে গেছিল ১ ডিসেম্বর ২০২৫। মানে আমার ১ ডিসেম্বরে যদি এক্সাম হয়, আমি সব পারবো এইরকম ভাবে প্রিপারেশন হয়ে গেছে। সো তোমার নভেম্বরের শেষে পরীক্ষা হলেও তোমার নভেম্বরের শুরুতে এর আগে সিলেবাস পড়াশোনা যা আছে সব শেষ করে দিতে হবে। যেদিন এক্সট্রা টাইম পাবা যেগুলা, ওখানে রিভিশন দিবা, এক্সাম দিবা। বা অনুশীলনী একবার ফুল প্র্যাকটিস করার পর ডিভাইসের সময় কি আবার পুরো অনুশীলনী দেখবো নাকি শুধু যেগুলো কনফিউজিং লেগেছিল সেগুলা? হ্যাঁ, এটা করতে পারো। অনুশীলনী তো করবা এটা মাস্ট। কিন্তু যেগুলা আমরা হচ্ছে কঠিন লাগে, পারি না, কনফিউজিং লাগে সেগুলা দাগিয়ে রাখবা আলাদা করে সবাই। তাইলে রিভিশন দেওয়ার সময় এখন যেহেতু টাইম আছে এখন সব A to Z ধরে, ধরে করবা। আর লাস্টের ১.৫ মাসের টাইম পাবা না তখন সেই দাগানোগুলো শুধুমাত্র করবা। ওকে? এখন আপাতত ফুল করো। ১.৫ মাস পর শুধু দাগানোগুলো কনফিউজিং পার্ট গুলা যেগুলা তোমার কাছে মনে হয় আমি পারব না, শুধু সেগুলা করবা। তো অনেকক্ষণই কথা বললাম। ১১টা বেজে গেছে ঘুমানোর সময়। এখন অনেকে কামব্যাক দিবে, রাত জাগা পাখি ব্যাটম্যান। পড়াশোনা শুরু করবে কেবল। আবার অনেকে আছে এখন ঘুমাবে শেষের সময়। আহ! এরকম করে বারবার প্রতি সেশনেই আসবো। কোনো প্যারা নাই। তোমাদের যত কিছু যা লাগে সব প্রোভাইড করব আমরা। সমস্যা নাই কোনো ওইগুলাতে। খালি যেটা আমি লাস্টের দিকে বলতে চাই, আশাটা হারানো যাবে না কিন্তু। মেডিকেলে চান্স পেতে কিন্তু আর বেশি দিন নাই। আর মেডিকেলের সেকেন্ড টাইমে চান্স পাওয়া কোনো অনেক বড় আশ্চর্য জিনিস এরকমও না। তোমরা চান্স পেতে পারবা। যদি তুমি একটু রুটিন ওয়াইজ থাকো। এবার কতজন চান্স পেয়েছে? 1/3 মানে ৫,০০০ জনের মধ্যে সম্ভবত ১৭০০ জন চান্স পেয়েছে মেডিকেলে। 1/3 পরের বার আশা করছি আরো বাড়বে। কিন্তু করতে হবে কি? একটু ধৈর্য ধরে রাখতে হবে। কেন চান্স হবে না তোমার? আমি তো বুঝছি না। তুমি এত করে পড়ছো, এতগুলা করে এত কষ্ট করছো। আল্লাহ কি বলেনি পরিশ্রমের ফল দিবে কোনো না কোনো কালে? হয়তো আজকে দিচ্ছে না, কালকে কি দিবে এটা প্রমিস করেনি আল্লাহ কুরআনে? তুমি যদি সঠিক ওয়েতে থাকো, আল্লাহকে চাও, আল্লাহর কাছে ডাকো। আল্লাহ তো নিজেই প্রমিস করেছে। আল্লাহ কিন্তু কখনো প্রমিস ব্রেক করে না। আল্লাহ তো নিজে প্রমিসে বলে দিয়েছে যে, "কষ্টের পরে সুখ রয়েছে।" আবার প্রমিস করেছে যদি হার্ড ওয়ার্ক করা হয় কোনো কিছু সম্পর্কে সেটা সব আল্লাহ দিবে। যদি আল্লাহর কাছে চাওয়া হয় মনে প্রাণে। তো তোমরা তার বেশি দিন নাই। কত কষ্ট করে এতদিন পড়ছো, আল্লাহর কাছে চাচ্ছ। এত বড় একটা তোমার স্বপ্ন। তোমার কেন চান্স হবে না আমি জানি না। খালি ওয়েট কি এই এই ২-৩ মাসের ওয়েট। ২-৩ মাসের ওয়েটে এখন যদি তুমি বসে যাও, বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ তোমাকে স্পুন ফিড করে দিবে না। তোমার মুখে তুলে দিবে না। আল্লাহ তোমাকে ওয়ে বের করে দিবে। তোমরা অনেকে স্বপ্নে ভেবেছো যে আমার ঢাকা মেডিকেল হবে। কিন্তু ওই অনুযায়ী প্রিপারেশন যেটা আমার ক্ষেত্রে বলি, হয়তোবা ঢাকা মেডিকেল পাবা এরকম মেন্টালিটি ছিল আমার বা তোমাদের ছিল। কিন্তু ওই অনুযায়ী প্রিপারেশন নাওনি তোমরা। অনেক ফাঁকিবাজি করেছো। এইজন্য করেছে কি আল্লাহ তোমাকে আরেকটা চান্স দিয়েছে। এই চান্স কিন্তু সবাই পায় না। তোমার বুয়েটের বন্ধু কি পাবে? আরেকবার পরীক্ষা দিতে পারবে না। ডিউর বন্ধু কি পারবে? পারবে না। কিন্তু তোমাকে আল্লাহ আরেকবার চান্স দিয়েছে মেডিকেলে আসার। এই চান্সটা কাজে লাগাও। এখন এই চান্সটা আল্লাহ দিয়েছে মানে কি আল্লাহ তোমাকে মেডিকেলে দিয়ে দিবে এমনটা না।
এই চান্সটা তোমাকে দিয়েছে, তোমাকে কাজে লাগাতে হবে বাকি রাস্তা। এখন তুমি যদি ভালো মতো পড়ো তুমি পাবা, তুমি যদি ভালো মতো না দাও তাহলে হবে না। বিষয়টা এরকম, তুমি যদি হাঁটতে চাও তোমার জন্য রাস্তা বানিয়ে দিবে, কিন্তু হাঁটার জন্য শক্তি তো দিতে হবে নিজেকে, তাই না? এখন হাঁটার এই শক্তিটাই তোমরা একটু দাও। আর কয়েকদিন আছে, বেশি দিন নাই তো, একটু ধৈর্য ধরে প্রিপারেশনটা নাও। আর বেশি দিন নাই কিন্তু, সত্যি চোখের পলকে শেষ হয়ে যাবে। টাইম ওয়েস্ট আর করো না। সেদিন আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে ফার্স্ট টাইমে কি কি ভুল করেছিলাম, এই ভুলগুলা কিন্তু করো না। এক নম্বরে ছিল টাইম ওয়েস্ট। এখন মোবাইল দেখা, রিলস দেখার টাইম না, এখন একটু পড়াশোনার টাইম চলে এসেছে, সিরিয়াস মোমেন্ট। এখন কিন্তু একটা বড় ব্লো যাবে তোমার মাথার উপর দিয়ে, অনেক প্রেসার যাবে এখন। দেখবা কয়দিন পর মাল্টিপল, মানে অনেকগুলো মডেল টেস্ট একসাথে দিতে হচ্ছে, এরকম একটা, তখন কিন্তু প্রচুর মাথা পেইন, মানে ভাত খাওয়ারও টাইম পাবা না, সত্যি বলতে যেটা, ভাত খাওয়ারও টাইম আসবে না। আমারও আসতো না, আমাকে আম্মু মুখে তুলে খাওয়াই দিত, আমার আম্মু এখন আমাকে মুখে তুলে খাওয়াই দেয়। ওই সময় তো আমি সামনে বই আর পাশে আমার আম্মু মুখে তুলে খাওয়াই দিত ভাত। এইরকম সময় আসবে সামনে। এজন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। যত কষ্ট দিবে আল্লাহ, ততই তোমাকে শান্তি দিবে পরে। আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, রাতের বেলার কান্না কেউ দেখেনি কিন্তু আমার। আমার কান্না কেউ দেখে না। কিন্তু আমি আর আমার আল্লাহ দেখেছিল। আমার চান্স মিস পাওয়ার পর যে কান্নাটা ছিল। তো এরকম যত কষ্ট দিবে, এরকম একটা সুখও দিবে। যে আপা এখন তোমাদের ক্যামেরার সামনে আছি। সেদিন আমি ছিলাম ক্যামেরার ঐদিকে। রাতের বেলা কনফিউজড ছিলাম যে মেডিকেল হবে কি হবে না। কান্নাকাটি ছিল, মন খারাপ। কিন্তু আজকে দেখো মেডিকেলের ক্যামেরার এই সাইডে এসেছি। আরেকটু ধৈর্য ধরে থাকো। ইজ লেইনা আমার কমেন্টের রাত জাগা পেঁচা। হ্যাঁ, রাত জাগা পেঁচা। আমিও রাত জাগা পেঁচা। এজ লেইনা কি বলেছে? অনেক কোয়েশ্চেন। ফার্স্ট টাইমে কিছু পড়ি নাই, এই ক্ষেত্রে কি করতে পারি বলি প্লিজ। ফার্স্ট টাইমরা যেভাবে আগাচ্ছে, যেভাবে রুটিন করে দিচ্ছে ভাইরা, সেই অনুযায়ী আগাও। যদি ওই রুটিন অনুযায়ী ফার্স্ট টাইমাররা চান্স পায়, তুমি কি চান্স পাবা না? কেন পাবা না? খালি ফলো করো, রেগুলার থাকবা। আর বার হচ্ছে কি, দোয়া রাখেন ভাইগা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাত জাগা পেঁচা, আমার কমেন্টে রিপ্লাই দিয়ে যান ভাইয়া, দেওয়া হয়েছে। মাকে আল্লাহ ফার্স্ট টাইমে প্রিপারেশন সময় নিয়ে নিয়েছে, আমি তো সেকেন্ড টাইমার, কি করতে পারি? ওই তো বললাম কি করতে পারো। ফার্স্ট টাইমাররা যদি ৩ মাস কাজে লাগে চান্স পায় ভাইয়াদের রুটিন ফলো করে, তুমিও কিন্তু ফার্স্ট টাইমারদের সাথে চান্স পেতে পারবা যদি ভাইয়াদের রুটিনটা ফলো করো। যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ো, যেভাবে প্র্যাকটিস করতে বলছে সেভাবে প্র্যাকটিস করো, এক্সাম দাও। এ বাদে তো আমি, এ বাদে কি উপায়? এটাই করতে হবে তো। কোচিং এর বিষয়টা একটু ক্লিয়ার করে যাই লাস্টে। যে একজন বলেছে সোডিয়াম ক্লোরাইড, লবণ, লবণ বলেছে ভাইয়া মেইন একটা কোচিং ধরে আর একটা কি এক্সাম ব্যাচে হওয়া ঠিক হবে কিনা, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার উপর। যদি বাস্তব কথা বলি, আমি কিন্তু ধাপে 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 ৩ টা অফলাইন কোচিং এ ছিলাম। তো এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। আমার ফার্স্ট টাইম এর দিকে, মানে এই ফার্স্ট ফেজে, এই মানে ফার্স্ট টাইমার ঢোকার ২-১ সপ্তাহের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট। আমি জানি আমি প্রেশার নিতে পারবো। এখন আমি আমার কাজ কি? আমার খালি রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া। ওইজন্য আমি একটা কোচিং এর আন্ডারে ছিলাম অফলাইনে, সাথে অনলাইনে মেডিলজির আন্ডারে পরীক্ষা দিতাম। আবার কয়েকদিন পর দেখা যাচ্ছে আমার মোটামুটি একবার করে রিভিশন হয়ে গেছে, মোটামুটি সবই পারছি। আরেকটাতে এক্সাম দিতাম। লাস্টে ফাইনাল মডেল টেস্ট আরেকবার এক্সাম দিতাম। তো বিষয়টা হচ্ছে, বলছি না আমি মাল্টিপল কোচিং করলে এক্সামে পরীক্ষায় মেডিকেলের চান্স হয়, এরকম না। আমি মেডিকেলে তো এখন আছি। আমি তো হাজার হাজার উদাহরণ দেখছি, মাত্র একটা কোচিং করেছে মেডিকেলে চান্স হয়েছে। আমি বলি আমাদের সেকেন্ড টাইমার যে শিহাব ১৪১ তম আর নুজাত সুমাইয়া ২১৮ তম, দুজনই সেকেন্ড টাইমার ডিএমসিয়ান। ওরা কিন্তু শুধুমাত্র অনলাইনে ছিল, একটা প্ল্যাটফর্মে মেডিলজিতে ছিল। তো বিষয়টা এরকম, কোচিং তোমাকে চান্স পাওয়াই দিবে না, কোচিং তোমার চান্স পাওয়ার রাস্তা করে দিবে। তো তোমার যদি মনে হয় আমার প্রিপারেশন ভালো আছে, তুমি মাল্টিপল কোচিং এ যদি মনে করো প্রেশার নিতে পারো, এর মধ্যে কয়েকটা ফ্যাক্টর আছে। তোমার যদি যাওয়ার সাথে টাইম ওয়েস্ট হয়, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, এটা করা যাবে না। তোমার যদি কোচিং এ স্ট্যান্ডার্ড কোচিং না হয়, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, ওই ওই এক্সামে কিন্তু দেওয়া উচিত হবে না। সো এগুলা জিনিস মাথায় চিন্তা ভাবনা রেখে ভর্তি হওয়া বা না হওয়াটা তোমার উপর, দিন শেষে বলছি। কারণ ২ টা মাল্টিপল কোচিং করলে প্রচুর প্রেশার পড়ে। একদিক থেকে বলবে তোমার জৈব যৌগে দাও, পরে ওই দিক থেকে ওই কোচিং বলবে তোমাকে যে গুণগত রসায়ন দাও। ২ টা একসাথে করতে গেলে কোনটাই পাওয়া হবে না। সো কমপ্লিটলি তোমার উপর। আমার এই প্রেশার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি ছিল। আমার ফার্স্ট টাইমে এমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম ফার্স্ট হাফে, মানে ফার্স্ট টাইমার আসার আগে, যেন এদিকে কোনো ঘাপলা না হয়। এইজন্য আমি করতে পেরেছিলাম। এখন ডিসিশন তোমারও। অনুশীলনী ৭-৮ বার রিভিশন করতে এতবার সলভ করব ভাইয়া, রুটিনে এক্সাম দিতে অক্টোবরে শেষ হয়ে যাবে, এইটা কিভাবে বারবার পড়বো? যে বললো অনুশীলনী ৭ বার রিভিশন করতে
এতবার সলভ করবো কবে? এতবার সলভ করব কবে মানে এই কেমন? তোমার এই দেখো এখানে যদি রুটিনটা দেখাই, উদ্ভিদ বিজ্ঞানের ১ আর ২ নাম্বার এক্সাম হচ্ছে শনিবারে ৫ তারিখে। আবার উইকলি আছে হচ্ছে ১০ তারিখে। ৫ তারিখে যখন এক্সাম দিবা তুমি মেইন বই যখন পড়বা, মেইন বই আর অনুশীলনী আমি আলাদা করব কেন? মেইন বই আর অনুশীলনী কখনো আলাদা জিনিস না। মেইন বই মানেই অনুশীলনী দুটাই সেম জিনিস, দুটাই সলভ করতে হবে। ৫ তারিখে একবার করছি, উইকলির জন্য করছি একবার হচ্ছে ১০ তারিখে বৃহস্পতিবার। তারপর আমি একবার বলেছিলাম না যে একটা এক্সট্রা রিভিশন দিতে ১০ দিন পরে, যেদিন টাইম পাবা। যেমন যদি বলি এদিন আছে শনিবারে আছে হচ্ছে ফিজিক্সের ১, ২, ৩ খুব একটা হার্ড না ফিজিক্স পড়া। তো এদিন করবা কি এই যে ১ তারিখে যে উইকলিটা একটু ঝাপসানো এই যে আগের যেগুলা করেছি ১০-১৫ দিন আগে সেগুলাতে দাগানো থাকবে অনুশীলনীগুলা যেগুলো আমরা পাই না। সেগুলো একটু টাইম নিয়ে দেখে নিলাম বা ফ্রি টাইমে দেখে নিলাম। এভাবে করে ৩ বার রিভিশন হয়ে গেল মাত্র ২০ দিনের মধ্যে। মান্থলি দিতে যাবা, ইম্পোর্টেন্ট চ্যাপ্টার গুলা পড়বা, সাথে, সাথে অনুশীলনী করবা। ৪ বার হয়ে গেল। মডেল টেস্টের সময় তো পড়বাই। মডেল টেস্টের সময় তো প্রতিদিন দেখা যেত ওই সময় আলাদাভাবে আমরা রুটিন দিব। আলাদাভাবে গাইডলাইনে কিভাবে কি করতে হবে বলব। ওই সময় ২-৩ বার করে এক্সাম হয়ে যাবে। তো অনুশীলনী চাইলে তুমি আমার মতো ১৫-১৬ বার করতে পারবা। আর চাইলে তুমি একবারও করতে পারবা। মেডিলোজি অফলাইন ব্রাঞ্চে এক্সাম দিতে শুধু আপনার গাইডলাইন শুনতে যেতাম। ইউ আর সাচ অ্যান ইন্সপিরেশন। এটার আমি স্ক্রিনশট তুললাম। আচ্ছা? এই ছোট, ছোট জিনিসগুলো আমাদের অনেক মোটিভেট করে। এই যে ২ ঘন্টা ধরে আছি তোমাদের সাথে কথা বলছি। এই ছোট, ছোট কমেন্ট গুলো আমাদেরকেও মোটিভেট করে তোমাদের সামনে এসে এতগুলা কথা বলার। আমি এমনিতে কথা বলতে ভালো লাগে আমার। কথা বলতে অনেক পছন্দ করি। তার মধ্যে যে এগুলা কমেন্ট যখন দেখি খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ১ ঘন্টা ৩৪ বক করলাম। এটাই শেষ না। আবারও আসবো ১ ১০-১৫ দিন। তোমরা যদি চাও প্রতি সপ্তাহে একটা করে আমরা সেশন নিতে পারি। হাফিজ ভাইকে বলবা প্রতি সপ্তাহে এরকম গাইডলাইন সেশন বা কিউ&এ নিতে পারি। যদি মনে হয় না প্রতি ১০-১৫ দিন পর নিলে ভালো হয় বা প্রতি মাসে একবার করে নিলে ভালো হয়, তাও আমরা আছি। আমরা আছি তোমাদের জন্য। আমি আছি সেকেন্ড টাইমারদের জন্য। এই লাইফটা আপাতত শেষ করছি। আবার আসবো। যদি চাও বলবা, ভাইয়াকে বলবা। আচ্ছা? আসসালামু আলাইকুম।